সবচেয়ে আনএক্সপেক্টেড জিনিস যেটা আমার মেয়ে সব সময় করে, ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করার পরে এভাবেই ঝুঁটিটা নেড়ে নাচবে। আর এই তো এদিকে আমাদের পাখিগুলোকে নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। আসলে ফ্রাইডেতে ওরা চায় যে কোথাও না কোথাও ঘুরতে যেতেছিলাম ঢাকা ইকো পার্কে, যেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমরা এখানে গেটে ওয়েট করছিলাম, আর এদিকে আমার পিচিটার মুখের এক্সপ্রেশন দেখ। যারা আমাদের ব্লগ দেখেন সব সময় দেখবেন যে আমরা পিচিদেরকে নিয়ে সব সময় চেষ্টা করি তাদেরকে নিয়ে বাইরে যেতে, এনজয় করতে। আমরা ঢোকার সময় ওদেরকে বেলুন কিনে দিয়েছিলাম, বেলুনগুলো নিয়ে ওরা এনজয় করছিল এখানে। আমার শেহরিন বাইরে যাওয়ার জন্য খুবই অবসেসড। ও চায় যে ওকে নিয়ে সব সময় আমরা বাইরে যাই, ওকে হাঁটাই, ও খেলুক। পরিমাণ ঝামেলা আজকে যেহেতু ফ্রাইডে, আর আমরা দুপুরের পরে গিয়েছিলাম, এই জন্য অনেক বেশি গরম ছিল। একটু প্রথমে অস্থির করছিল, গরমের মাত্রাটা অনেক বেশি, যেহেতু মানুষের ভিড় অনেক বেশি। তার ছোট্ট ছোট পায়ে খালামণির সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও আজকে আর আমাকে মাশাল্লাহ খুঁজছে না, ও পরিবেশ দেখে খুশি হয়ে গেছে যে নিজে নিজে খেলা করতে কোনোভাবে আসছিল না। অনেকবার ডাকছিলাম, বলছিলাম আমার কাছে ও চারপাশে দেখছিল, যেহেতু অনেক বেশি মানুষ, ও একটু বেশি কনফিউজ ছিল। তারপরেও ও চেষ্টা করছিল যে নিজে নিজে হেঁটে হেঁটে খেলার। আর এদিকে যে বেলুনগুলো ছিল ওর হাতে, বেলুনগুলো নিয়ে দুষ্টুমি করছিল এপাশে ওপাশে। এই তো আমাদের মুগ্ধ চলে এসেছে। মুগ্ধ কিন্তু হাতে একটা বেলুন নিয়ে খেলা করছিল, আর এদিকে দুর্বার আমাকে হাই বলছিল, হাই হাই করছিল। ওকে অনেক কিছু জিজ্ঞেস করলাম। বিশাল এরিয়া কিন্তু ইকো পার্কের, অনেক সুন্দর লাগছিল। চারপাশে অনেক মানুষজন, চারপাশে অনেক গাছগাছালি, আর বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনার আইটেম রয়েছে। হাঁটতে হাঁটতে আমার মেয়ে যে কখন 2 হাতের এতগুলো বেলুন ফুটিয়ে ফেললো খেয়ালই করলাম। ওকে কাছে রাখছিলাম, ও কাছেও আসবে না, দাঁড়িয়ে আছে আর বেলুনের দিকে দেখছে। আসলে এগুলো আসলে কিভাবে ফুটে গেল, ও নিজেও অনেক বেশি কনফিউজ যে আসলে কিভাবে কোথা থেকে কি হলো। সেদিন ছোটবেলা থেকেই আলহামদুলিল্লাহ ও মানুষজন পছন্দ করে। অনেক বাচ্চারা আছে মানুষ দেখলে ভয় পায় না, ও ওইটা না, যদিও কোলে যাবে না, কিন্তু ও চায় যে মানুষের মধ্যে থাকুক, পরিবেশ দেখুক, হেঁটে খেলে বেড়ায়, সবাই বসে থাকবে আর মাঝখান দিয়েও হাঁটবে, খেলবে। মাশাআল্লাহ দুজন ভাই বোন অনেক এনজয় করছিল। আমার কাছে এটাই খুব ভালো লাগছিল। ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে, খেলছে, আর সেদিনকে যতবার এদিকে আনি না ও এদিকে আসবে না। এখন যখন নিজের হাতের বেলুনটা ফুটে গেছে, তখন মুগ্ধর কাছে চলে গেছে, ও যেন মুগ্ধ থেকে বেলুনগুলো নিতে পারে। তো মুগ্ধ মাশাআল্লাহ ওকে দেবে না, এই জন্য ও আরো দূরে পালাচ্ছিল। ও জানে যে ও যদি বোনের কাছে যায় বোন থেকে নিয়ে ফেলবে, হাফানি না। আসলে দুজন একই এইজে, তো এই জন্য দুজন এরকমই করে। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, আর পরিবেশটা আসলে অনেক ভালো লাগছিল। আস্তে আস্তে গরমের ভাবটা, ভ্যাপসা গরমটা ওটা কমে আসছিল, এই জন্য আসলে অনেক ভালো লাগছিল। আর এখানে ফুল গাছের সাথে লেখা ছিল যে যদি কেউ ফুল ছিল 500 টাকা জরিমানা নেওয়া হবে। এই জন্য ফুলের কাছে গিয়েও মনে হলো যে না, ফুলটা গাছেই থাক, ভালো লাগবে বেশি। 15 জনকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আফু গিয়েছিল আইসক্রিম নিয়ে আসতে, বলতে বলতে আইসক্রিমও হাজির হয়ে গেছে। আর আমি মনে মনে চিন্তা করছিলাম যে মাশাআল্লাহ আমার শেহরিন এখন আইসক্রিম চেনে না, তার মানে বাঁচা গেল, ও আমার থেকে আইসক্রিম খুঁজবে না, আমি এটা ওর সাথে শেয়ারও করতে হবে না। ছোট মানুষ, ঠান্ডা লাগা সমস্যা আছে। আর এইদিকে মুগ্ধ তো অলরেডি আফুর আইসক্রিমটা নিয়ে ফেলেছে। আর আমি টেনশনে ছিলাম, আমার মেয়েটা কিন্তু এখানে ফুল নিয়ে টানাটানি করছিল, আর কিছু কিছু ফুল ঝরে গেছে, ওগুলো টেনে নিচ্ছিল। দেখছিলাম মুগ্ধ কিভাবে আইসক্রিম নিয়ে গেছে। এটা বলতে বলতে আমার শেহরিন আমার থেকে একটা না আইসক্রিমটা নিয়ে দৌড়ে পালাচ্ছিল, আর আমি ওকে বলছিলাম যে আমাকে আইসক্রিমটা দিতে, কিন্তু ও আইসক্রিম দেবে না, এই জন্য ও দৌড়ে আমার থেকে দূরে চলে যাচ্ছিল। এদিকে আসো। আচ্ছা আমাকে দিতে হবে না, এখানে আসো, এখানে আসো। এই যে মামার কাছে আসো, মামার কাছে আসো। আমার কাছ থেকে লুকোতে লুকোতে এখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। তারপরেও ওর কাছে আমি যখন চাচ্ছিল, তখন ও আমাকে এই আইসক্রিমটা কিছুতেই দিবে না, এই জন্য বারবার লুকাচ্ছিল। অ্যাটলিস্ট ও কি করেছে এটা নিয়ে যে পরিমাণ দুষ্টুমি করছিল, আর কি বলবো, একবার ময়লা খাচ্ছিল, একবার ময়লা লাগাচ্ছিল, এই অবস্থা হয়ে গেছে। এই তো এখন শেষে বসে পড়েছে। আইসক্রিমটা যখন আমি ফেলে দিয়েছি, জুতা খুলে বসে গেছে। বসে গেলে কি হবে, এখন আমরা বসার জন্য স্পেস খুঁজছিলাম। এখানে একটা বড় পরিমাণে বিশাল একটা বট গাছ ছিল, ওই বট গাছের ছায়ায় আমরা একটু বসছি। এ হচ্ছে বুড়িগঙ্গা নদী।
আর মানে এই যে এত পরিমাণে ঝামেলা যা বলার বাইরে। আপনাদেরকে সাজেস্ট করবো কখনো শুক্রবারে ঘুরতে যাবেন না প্লিজ এইসব জায়গায়, বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে। এই যে বিশাল বট গাছ, এটা ছায়া দিচ্ছে। আসলে মানুষ সত্যি বলে একটা বট গাছ লাগানো মানে একটা আশ্রয়। আর এদিকে শেহরিন তো আছেই। আর এখানে যে খাবারগুলো নিয়েছিলাম, চটপটি, ফুচকা, যদি আমাকে ফ্রিতেও দেয় না এগুলো নেক্সট টাইম আমি আর কখনো খাবো না, কারণ এগুলো টেস্ট একদমই ভালো না। আর এই তো আমাদের পিচ্চিগুলো এখানে রীতিমতো পানি নিয়ে টানাটানি করছিল। একটু পানি টেবিলে পড়েছে, এই জন্য দুজন কান্নাকাটি। বললাম না, ওরা যে যার কাছে যেটা দেখে দুজন একে একজনের সাথে একজনের মারামারি লেগেই গেছে। একদম শেষের দিকে এখন সন্ধ্যা হয়ে এসেছে, নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। ড্রাগনের কাছে চলে এসেছি, এখন এটাতে উঠার পালা। আমি উঠিনি কারণ শেহরিন অনেক ভয় পাবে, এই জন্য আমি নিচে থেকে ক্যাপচার করছিলাম। আর দুর্বার উঠেছে ওখানে। এই পাশে হচ্ছে আরো বিভিন্ন খেলার জিনিস। আমার মেয়ে অলরেডি জুতা খুলে হাঁটা শুরু করেছে। আসলে ও তিরিং বিরিং করে হাঁটাটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। ও যেহেতু নতুন হাঁটা শিখছে, ও একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ওর কাজই হচ্ছে এটা। এখন নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্বারকে ডাকছিল, দুর্বার কোথায়। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সে আসার পরে এই হলো অবস্থা। এখন সে সোফার উপরে বসে কাম ডাউন করছে। আল্লাহ, আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবচেয়ে আনএক্সপেক্টেড জিনিস যেটা আমার মেয়ে সব সময় করে, ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করার পরে এভাবেই ছুটি কার নেড়ে নাচবে। আর এই তো এদিকে আমাদের পাখিগুলোকে নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। আসলে ফ্রাইডেতে ওরা চায় যে কোথাও না কোথাও ঘুরতে যেতেছিলাম ঢাকা ইকো পার্কে, যেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমরা এখানে গেটে ওয়েট করছিলাম। আর এদিকে আমার পিচিটার মুখের এক্সপ্রেশন দেখ, যারা আমাদের ব্লগ দেখেন সব সময় দেখবেন যে আমরা পিচিদেরকে নিয়ে প্রতি সময় সব সময় চেষ্টা করি তাদেরকে নিয়ে বাইরে যেতে, এনজয় করতে। আমরা ঢোকার সময় ওদেরকে বেলুন কিনে দিয়েছিলাম, বেলুনগুলো নিয়ে ওরা এনজয় করছিল এখানে। আমার শেহরিন বাইরে যাওয়ার জন্য খুবই অবসেসড। ও চায় যে ওকে নিয়ে সব সময় আমরা বাইরে যাই, ওকে হাঁটাই, ও খেলুক। পরিমাণ ঝামেলা আজকে যেহেতু ফ্রাইডে, আর আমরা দুপুরের পরে গিয়েছিলাম, এই জন্য অনেক বেশি গরম ছিল। একটু প্রথমে অস্থির করছিল, গরমের মাত্রাটা অনেক বেশি, যেহেতু মানুষের ভিড় অনেক বেশি। তার ছোট্ট ছোট পায়ে খালামণির সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও আজকে আর আমাকে মাশাল্লাহ খুঁজছে না, ও পরিবেশ দেখে খুশি হয়ে গেছে। যে নিজে নিজে খেলা করতে কোনোভাবে আসছিল না। অনেকবার ডাকছিলাম, বলছিলাম আমার কাছে ও চারপাশে দেখছিল, যেহেতু অনেক বেশি মানুষ, ও একটু বেশি কনফিউজ ছিল। তারপরেও ও চেষ্টা করছিল যে নিজে নিজে হেঁটে হেঁটে খেলার। আর এদিকে যে বেলুনগুলো ছিল ওর হাতে, বেলুনগুলো নিয়ে দুষ্টুমি করছিল এপাশে ওপাশে। এই তো আমাদের মুগ্ধ চলে এসেছে। মুগ্ধ কিন্তু হাতে একটা বেলুন নিয়ে খেলা করছিল। আর এদিকে দুর্বার আমাকে হাই বলছিল, হাই হাই করছিল। ওকে অনেক কিছু জিজ্ঞেস করলাম। বিশাল এরিয়া কিন্তু ইকো পার্কের, অনেক সুন্দর লাগছিল। চারপাশে অনেক মানুষজন, চারপাশে অনেক গাছগাছালি, আর বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনার আইটেম রয়েছে। হাঁটতে হাঁটতে আমার মেয়ে যে কখন দুই হাতের এতগুলো বেলুন ফুটিয়ে ফেললো খেয়ালই করলাম। ওকে কাছে রাখছিলাম, ও কাছেও আসবে না, দাঁড়িয়ে আছে আর বেলুনের দিকে দেখছে। আসলে এগুলো আসলে কিভাবে ফুটে গেল, ও নিজেও অনেক বেশি কনফিউজ যে আসলে কিভাবে কোথা থেকে কি হলো। সেদিন ছোটবেলা থেকেই আলহামদুলিল্লাহ ও মানুষজন পছন্দ করে। অনেক বাচ্চারা আছে মানুষ দেখলে ভয় পায় না, ও ওইটা না, যদিও কোলে যাবে না, কিন্তু ও চায় যে মানুষের মধ্যে থাকুক, পরিবেশ দেখুক, হেঁটে খেলে বেড়ায়, সবাই বসে থাকবে আর মাঝখান দিয়েও হাঁটবে, খেলবে। মাশাআল্লাহ দুজন ভাই বোন অনেক এনজয় করছিল। আমার কাছে এটাই খুব ভালো লাগছিল। ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে, খেলছে। আর শেহরিনকে যতবার এদিকে আনি না, ও এদিকে আসবে না। এখন যখন নিজের হাতের বেলুনটা ফুটে গেছে, তখন মুগ্ধর কাছে চলে গেছে, ও যেন মুগ্ধ থেকে বেলুনগুলো নিতে পারে। তো মুগ্ধ মাশাআল্লাহ ওকে দেবে না, এই জন্য ও আরো দূরে পালাচ্ছিল। ও জানে যে ও যদি বোনের কাছে যায় বোন থেকে নিয়ে ফেলবে, হাফানি না। আসলে দুজন একই এইজে, তো এই জন্য দুজন এরকমই করে। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, আর পরিবেশটা আসলে অনেক ভালো লাগছিল। আস্তে আস্তে গরমের ভাবটা, ভ্যাপসা গরমটা ওটা কমে আসছিল, এই জন্য আসলে অনেক ভালো লাগছিল। আর এখানে ফুল গাছের সাথে লেখা ছিল যে যদি কেউ ফুল ছিল 500 টাকা জরিমানা নেওয়া হবে। এই জন্য ফুলের কাছে গিয়েও মনে হলো যে না, ফুলটা গাছেই থাক, ভালো লাগবে বেশি। 15 জনকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আফু গিয়েছিল আইসক্রিম নিয়ে আসতে, বলতে বলতে আইসক্রিমও হাজির হয়ে গেছে।
আর আমি মনে মনে চিন্তা করছিলাম যে মাশাল্লাহ আমার শেহরিন এখন আইসক্রিম চেনে না, তার মানে বাঁচা গেল, ও আমার থেকে আইসক্রিম খুঁজবে না, আমি এটা ওর সাথে শেয়ারও করতে হবে না। ছোট মানুষ, ঠান্ডা লাগা সমস্যা আছে। আর এইদিকে মুগ্ধ তো অলরেডি আপু থেকে আপুর আইসক্রিমটা নিয়ে ফেলেছে। আর আমি টেনশনে ছিলাম, আমার মেয়েটা কিন্তু এখানে ফুল নিয়ে টানাটানি করছিল, কিছু কিছু ফুল ঝরে গেছে ওগুলো টেনে নিচ্ছিল। দেখছিলাম মুগ্ধ কিভাবে আইসক্রিম নিয়ে গেছে। এটা বলতে বলতে আমার শেহরিন আমার থেকে একটা না আইসক্রিমটা নিয়ে দৌড়ে পালাচ্ছিল। আর আমি ওকে বলছিলাম যে আমাকে আইসক্রিমটা দিতে, কিন্তু ও আইসক্রিম দেবে না, এই জন্য ও দৌড়ে আমার থেকে দূরে চলে যাচ্ছিল। এদিকে আসো। আচ্ছা আমাকে দিতে হবে না, এখানে আসো, এখানে আসো। এই যে মামার কাছে আসো, মামার কাছে আসো। আমার কাছ থেকে লুকোতে লুকোতে এখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। তারপরেও ওর কাছে আমি যখন চাচ্ছিল তখন ও আমাকে এই আইসক্রিমটা কিছুতেই দিবে না, এই জন্য বারবার লুকাচ্ছিল। অ্যাটলিস্ট ও কি করেছে এটা নিয়ে যে পরিমাণ দুষ্টুমি করছিল আর কি বলবো, একবার ময়লা খাচ্ছিল, একবার ময়লা লাগাচ্ছিল, এই অবস্থা হয়ে গেছে। এই তো এখন শেষে বসে পড়েছে। আইসক্রিমটা যখন আমি ফেলে দিয়েছি জুতা খুলে বসে গেছে। বসে গেলে কি হবে, এখন আমরা বসার জন্য স্পেস খুঁজছিলাম। এখানে একটা বড় পরিমাণে বিশাল একটা বট গাছ ছিল, ওই বট গাছের ছায়ায় আমরা একটু বসছি। এ হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর মানে এই যে এত পরিমাণে ঝামেলা যা বলার বাইরে। আপনাদেরকে সাজেস্ট করবো কখনো শুক্রবারে ঘুরতে যাবেন না প্লিজ এইসব জায়গায়, বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে। এই যে বিশাল বট গাছ, এটা ছায়া দিচ্ছে। আসলে মানুষ সত্যি বলে একটা বট গাছ লাগানো মানে একটা আশ্রয়। আর এদিকে শেহরিন তো আছেই। আর এখানে যে খাবারগুলো নিয়েছিলাম, চটপটি, ফুচকা, যদি আমাকে ফ্রিতেও দেয় না, এগুলো নেক্সট টাইম আমি আর কখনো খাবো না, কারণ এগুলো টেস্ট একদমই ভালো না। আর এই তো আমাদের পিচ্চিগুলো এখানে রীতিমতো পানি নিয়ে টানাটানি করছিল। একটু পানি টেবিলে পড়েছে, এই জন্য দুজন কান্নাকাটি। বললাম না, ওরা যে যার কাছে যেটা দেখে দুজন একে একজনের সাথে একজনের মারামারি লেগেই গেছে। একদম শেষের দিকে এখন সন্ধ্যা হয়ে এসেছে, নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। ড্রাগনের কাছে চলে এসেছি, এখন এটাতে উঠার পালা। আমি উঠিনি কারণ শেহরিন অনেক ভয় পাবে, এই জন্য আমি নিচে থেকে ক্যাপচার করছিলাম। আর দুর্বার উঠেছে ওখানে। এই পাশে হচ্ছে আরো বিভিন্ন খেলার জিনিস। আমার মেয়ে অলরেডি জুতা খুলে হাঁটা শুরু করেছে। আসলে ও তিরিং বিরিং করে হাঁটাটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। ও যেহেতু নতুন হাঁটা শিখছে, ও একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ওর কাজই হচ্ছে এটা। এখন নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্বারকে ডাকছিল, দুর্বার কোথায়। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সে আসার পরে এই হলো অবস্থা। এখন সে সোফার উপরে বসে কাম ডাউন করছে। আল্লাহ, আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি দেখছিলাম কিভাবে এয়ার কুলার পরিষ্কার করছিল। আমি একটু হেল্প করছিলাম, যদিও আমায় কোনো মেজর হেল্প করছিলাম না, টুকটাক কিছু হেল্প করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এয়ার কুলারটা আসলে 1 মাস আগেই পরিষ্কার করা হয়েছিল। এরপরেও ভিতরে যে কি পরিমাণে ময়লা ধুলাবালি জমে গেছে দেখলেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু ডেলি পানিটা ক্লিন করা হলেও এটাতে ময়লা জমে, পরিমাণ ময়লা জমেছে। আর যেহেতু গরমের দিন, এটাতে ধুলাবালির পরিমাণ অনেক বেড়ে গেছে। ভাগ্নি মিলে এখানে বসে বসে কিছু খুলছিল, আর ওদেরকে আমি একটু হেল্প করার ট্রাই করছিলাম। পার্ট বাই পার্ট এটা খোলা হচ্ছিল আর ভেতরটা দেখা হচ্ছিল। আর এখানে আমার পিচ্চিটা বসে বসে অ্যানালাইসিস করছিল যে আসলে এখানে কি ঘটনা চলছে, কি ঘটছে, ও সবকিছু কিন্তু দেখতেই হবে। মেশিনটা দেখছেন না, এটাতে অনেক বেশি ময়লা জমে গেছিল, যার কারণে এয়ার কুলার দিয়ে রুমটা ঠান্ডা হচ্ছিল না। এয়ার কুলার যখনই আপনারা চালাবেন অন্তত চেষ্টা করবেন যে মাস 6 মাস বা বছরে অন্তত একবার হলেও খুলে একদম পুরো পার্টটা খুলে ক্লিন করার ট্রাই করবেন। আমাদেরটা কিন্তু মোটামুটি সবসময় ক্লিন করা হয়, 2-4 মাস পর পর ক্লিন করা হয়। যেহেতু এয়ার কুলার জিনিসটা বাতাস ছাড়ে, এখানে ভিতরে বাতাসের সাথে সাথে কিন্তু ভিতরে ধুলাবালি জমা অনেক চান্সেস আছে। মেশিনারি যে জিনিসগুলো আছে, বিশেষ করে এই টাইপের জিনিসগুলো, এগুলো সবসময় বেশিরভাগ ক্লিন করে রাখাটাই উত্তম। তাহলে আপনার যে সাপ্লাইটা আছে, এয়ার সাপ্লাইটা, এটা খুব সহজ হবে। এখানে তার মামা দিয়ে ঘোরানো দেখে সেও একটু ঘুরাচ্ছিল, চেষ্টা করছিল যে সে যদি খুলে আমাকে হেল্প করতে পারবে, ওটা অনেক বেশি চেষ্টা করছিল। অ্যান্ড আমরা সবাই হাসাহাসি করছিলাম। আসলে ছোট মানুষ তো, বাচ্চারা যা দেখে ফ্যামিলি থেকে তাই শিখে, এটাই হচ্ছে কথা। সো তাদেরকে এমন কিছু শেখানোর উচিত যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগে। বাই দ্য ওয়ে, এখানে আমাদের মোটামুটি ভিতরের সবকিছু পার্টগুলো খোলা কমপ্লিট। বাইরের যে লেয়ারগুলো ছিল ওগুলো আমাদের মোটামুটি খোলা শেষ পর্যায়ে। এখন পালা হচ্ছে ক্লিনিং এ।
আর এখানে আমার পিচ্চিটা বসে বসে এখানে দুষ্টামি করছিল। যেহেতু ও পানি দেখে অনেক বেশি পাগল হয়ে যায়, সব বাচ্চারা এরকম কিনে জানি না, কিন্তু আমারটা পানি দেখলে হয়েছে ওর মাথা খারাপ হয়ে যাবে, ওই পানিটা নিয়ে ও দুষ্টামি করবে। আর এদিকেই তো আমরা কাজে লেগে পড়েছিলাম, এখন হচ্ছে ওয়াশের পালা। একটু হেল্প করার চেষ্টা করছিলাম, যদিও আমি এখানে আসার পর থেকে আমি ছুটিতে আছি, একদম রিল্যাক্সে আছি, কোনো কাজ কিছু করি না। হয়তো এই জন্যই বাপের বাড়িতে আসার জন্য সব মেয়েরা অনেক বেশি পাগল হয়ে যায়। যাই হোক, চেষ্টা করছিলাম একটু ক্লিন করাতে ট্রাই করার জন্য। সামনে যে পার্টসগুলো আছে এগুলো আপনারা চেষ্টা করবেন এরকম একটা পুরানো ব্রাশ নিয়ে ক্লিন করার জন্য। এটা হালকা প্রেস করলে কিন্তু এটা খুলে আসবে, খুলে আসলে খুব সুন্দর করে আপনারা ক্লিন করে নিন। আমাদেরটাতে বাতাসে খুব কম আসছিল দেখে এখন আমরা ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার পরে যে হেভি বাতাসটা মনে হচ্ছিল যে একদম এসির বাতাস, যদিও এসি আছে তারপরেও যে রুমগুলোতে এসি নেই রুমগুলোতে চেষ্টা করি যে এয়ার কুলারটা ইউজ করতে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মেশিনের ভিতরে যে ময়লা জমে গেছে, এটা আমরাও বুঝতে পারিনি যে আসলে একেবারে যদি খুলে ক্লিন করি তাহলে সবচেয়ে বেস্ট ছিল। এখন মেন জিনিসটা শেষ, এখন সামনের পার্টগুলো আমরা খুলে লাগানোর পরে এখন এইগুলো ফিট করছিলাম। এটা কিন্তু সম্পূর্ণটা অ্যাডজাস্ট ছিল, একসাথে ছিল। এগুলো খোলার পরে এখন সুন্দর করে আবার যেভাবে ছিল ওভাবে লাগিয়ে দিচ্ছিলাম পার্ট বাই পার্ট। সবাই কাজ করবে আর আমার মেয়ে কাজ করবে না, এটা কি কখনো পসিবল? হাতে হাতে সবকিছুতে টুকিটাকি ভাবে আমাদের সবাইকে হেল্প করছিল। এয়ার কুলারের পার্টস, পাশের পার্টসগুলো, এটা আরেকটা ময়লা নিয়ে কি দুষ্টামি করছে। তো আমরা পার্টস বাই পার্টস গুলা লাগাচ্ছিলাম। এগুলো লাগালে হয় কি ধুলাবালি বা এক্সট্রা অতিরিক্ত ময়লা যেগুলো আছে ওগুলো কিন্তু ভিতরের দিকে ঢুকতে পারে না। এগুলো আসলে ফিটিং এর একটা প্রসেস আছে, এখানে কিন্তু খাঁজগুলো আছে, খাঁজে খাঁজে মিলিয়ে লাগাতে হয়। তো আমরা প্রায় লাগানোর শেষের দিকে, কমপ্লিট হয়ে এসেছে আমাদের কাজগুলো। এখন আমাদের এটা জয়েন করার পালা, স্ক্রুগুলো লাগাবো। আর এদিকে আমার পিছিটা যে জয়েন্টগুলো আছে এগুলো হাতে নিয়ে নিয়ে দুষ্টামি করছিল, একবার দেখছিল আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে দেখছিল। আর এখানে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল ওকে আমি স্ক্রুগুলো দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এটা পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি দেখছিলাম কিভাবে এয়ার কুলার পরিষ্কার করছিল, আমি একটু হেল্প করছিলাম, যদিও আমায় কোনো মেজর হেল্প করছিলাম না, টুকটাক কিছু হেল্প করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এয়ার কুলারটা আসলে 1 মাস আগেই পরিষ্কার করা হয়েছিল, এরপরেও ভিতরে যে কি পরিমাণে ময়লা ধুলাবালি জমে গেছে দেখলেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু ডেলি পানিটা ক্লিন করা হলেও এটাতে ময়লা জমে পরিমাণ ময়লা জমেছে। আর যেহেতু গরমের দিন এটাতে ধুলাবালির পরিমাণ অনেক বেড়ে গেছে। ভাগ্নি মিলে এখানে বসে বসে কিছু খুলছিল আর ওদেরকে আমি একটু হেল্প করার ট্রাই করছিলাম। পার্ট বাই পার্ট এটা খোলা হচ্ছিল আর ভেতরটা দেখা হচ্ছিল। আর এখানে আমার পিচ্চিটা বসে বসে অ্যানালাইসিস করছিল যে আসলে এখানে কি ঘটনা চলছে, কি ঘটছে, ও সবকিছু কিন্তু দেখতেই হবে। মেশিনটা দেখছেন না, এটাতে অনেক বেশি ময়লা জমে গেছিল, যার কারণে এয়ার কুলার দিয়ে রুমটা ঠান্ডা হচ্ছিল না। এয়ার কুলার যখনই আপনারা চালাবেন অন্তত চেষ্টা করবেন যে মাস 6 মাস বা বছরে অন্তত একবার হলেও খুলে একদম পুরো পার্টটা খুলে ক্লিন করার ট্রাই করবেন। আমাদেরটা কিন্তু মোটামুটি সবসময় ক্লিন করা হয়, 2-4 মাস পর পর ক্লিন করা হয়। যেহেতু এয়ার কুলার জিনিসটা বাতাস ছাড়ে, এখানে ভিতরে বাতাসের সাথে সাথে কিন্তু ভিতরে ধুলাবালি জমা অনেক চান্সেস আছে। মেশিনারি যে জিনিসগুলো আছে, বিশেষ করে এই টাইপের জিনিসগুলো, এগুলো সবসময় বেশিরভাগ ক্লিন করে রাখাটাই উত্তম। তাহলে আপনার যে সাপ্লাইটা আছে, এয়ার সাপ্লাইটা, এটা খুব সহজ হবে। এখানে তার মামা দিয়ে ঘোরানো দেখে সে একটু ঘুরাচ্ছিল, চেষ্টা করছিল যে সে যদি খুলে আমাকে হেল্প করতে পারবে, ওটা অনেক বেশি চেষ্টা করছিল। অ্যান্ড আমরা সবাই হাসাহাসি করছিলাম। আসলে ছোট মানুষ তো, বাচ্চারা যা দেখে ফ্যামিলি থেকে তাই শিখে, এটাই হচ্ছে কথা। সো তাদেরকে এমন কিছু শেখানোর উচিত যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগে। বাই দ্য ওয়ে, এখানে আমাদের মোটামুটি ভিতরের সবকিছু পার্টগুলো খোলা কমপ্লিট। বাইরের যে লেয়ারগুলো ছিল ওগুলো আমাদের মোটামুটি খোলা শেষ পর্যায়ে। এখন পালা হচ্ছে ক্লিনিং এ। আর এখানে আমার পিচ্চিটা বসে বসে এখানে দুষ্টামি করছিল। যেহেতু ও পানি দেখে অনেক বেশি পাগল হয়ে যায়, সব বাচ্চারা এরকম কিনে জানি না, কিন্তু আমারটা পানি দেখলে হয়েছে ওর মাথা খারাপ হয়ে যাবে, ওই পানিটা নিয়ে ও দুষ্টামি করবে।
আর এদিকেই তো আমরা কাজে লেগে পড়েছিলাম। এখন হচ্ছে ওয়াশের পালা। একটু হেল্প করার চেষ্টা করছিলাম, যদিও আমি এখানে আসার পর থেকে আমি ছুটিতে আছি, একদম রিল্যাক্সে আছি, কোনো কাজ কিছু করি না। হয়তো এই জন্যই বাপের বাড়িতে আসার জন্য সব মেয়েরা অনেক বেশি পাগল হয়ে যায়। যাই হোক, চেষ্টা করছিলাম একটু ক্লিন করাতে ট্রাই করার জন্য। সামনে যে পার্টসগুলো আছে এগুলো আপনারা চেষ্টা করবেন এরকম একটা পুরানো ব্রাশ নিয়ে ক্লিন করার জন্য। এটা হালকা প্রেস করলে কিন্তু এটা খুলে আসবে। খুলে আসলে খুব সুন্দর করে আপনারা ক্লিন করে নিন। আমাদেরটাতে বাতাসে খুব কম আসছিল দেখে এখন আমরা ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার পরে যে হেভি বাতাসটা মনে হচ্ছিল যে একদম এসির বাতাস, যদিও এসি আছে তারপরেও যে রুমগুলোতে এসি নেই রুমগুলোতে চেষ্টা করি যে এয়ার কুলারটা ইউজ করতে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মেশিনের ভিতরে যে ময়লা জমে গেছে, এটা আমরাও বুঝতে পারিনি যে আসলে একেবারে যদি খুলে ক্লিন করি তাহলে সবচেয়ে বেস্ট ছিল। এখন মেন জিনিসটা শেষ, এখন সামনের পার্টগুলো আমরা খুলে লাগানোর পরে এখন এগুলো ফিট করছিলাম। এটা কিন্তু সম্পূর্ণটা অ্যাডজাস্ট ছিল, একসাথে ছিল। এগুলো খোলার পরে এখন সুন্দর করে আবার যেভাবে ছিল ওভাবে লাগিয়ে দিচ্ছিলাম পার্ট বাই পার্ট। সবাই কাজ করবে আর আমার মেয়ে কাজ করবে না, এটা কি কখনো পসিবল? হাতে হাতে সবকিছুতে টুকিটাকি ভাবে আমাদের সবাইকে হেল্প করছিল। এয়ার কুলারের পার্টস, পাশের পার্টসগুলা, এটা আরেকটা ময়লা নিয়ে কি দুষ্টামি করছে। তো আমরা পার্টস বাই পার্টস গুলা লাগাচ্ছিলাম। এগুলো লাগালে হয় কি ধুলাবালি বা এক্সট্রা অতিরিক্ত ময়লা যেগুলো আছে ওগুলো কিন্তু ভিতরের দিকে ঢুকতে পারে না। এগুলো আসলে ফিটিং এর একটা প্রসেস আছে, এখানে কিন্তু খাঁজগুলো আছে, খাঁজে খাঁজে মিলিয়ে লাগাতে হয়। তো আমরা প্রায় লাগানোর শেষের দিকে কমপ্লিট হয়ে এসেছে আমাদের কাজগুলো। এখন আমাদের এটা জয়েন করার পালায় স্ক্রুগুলো লাগাবো। আর এদিকে আমার পিছিটা যে জয়েন্টগুলো আছে এগুলো হাতে নিয়ে নিয়ে দুষ্টামি করছিল, একবার দেখছিল আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে দেখছিল। আর এখানে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল ওকে আমি স্ক্রুগুলো দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এটা পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এদিকে আমার পিছিটা কান্নাকাটি শুরু, আর আজকেও সুন্দর করে সাজুগুজু করেছে। অন্যদিকে মামার সাথে ঢং। শেরু কেন কিস চলে যাব তো, তুমি চলে যাচ্ছ? এদিকে দেখো, এদিকে দেখো, এই বুড়ি। মাশাল্লাহ, আমার মেয়েটার আবার একটু রাগ বেশি, ওর বাবার মতো হয়েছে মনে হয়। যাই হোক, লেট ইট গো। তো ওকে এখানে আমি রেডি করিয়ে সুন্দরভাবে জুতা পরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কোনোভাবেই জুতা পরবে না, এখানে বসে দুষ্টুমি করবে। আর ও ছোট মামার কাছেই যাবে, এখানে বসে কান্নাকাটি করছিল। ও ছোট মামা কেন ওকে কোলে নিচ্ছিল না, জন্য অনেক বেশি ডেসপারেট হয়ে গেছিল। ওর মামার কাছেই যাবে, যখন মামা ডেকেছে তখন খুশিতে দৌড় দিয়েছে। আর মামার আঙ্গুল ধরে টানাটানি করছে, ওকে বাইরে নিয়ে যেতে হবে, কারণ ও তো বুঝে গেছে ও রেডি হয়ে গেছে, এখন ওর বাইরে যাওয়ারই সময়। আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডের হাসপাতাল মোড় থেকে এবার যাচ্ছি। এই তো সামনে হসপিটাল দেখতে পাচ্ছেন, আর এর অপোজিটে আমাদের হচ্ছে স্টার লাইন কাউন্টারের সামনে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। আর বাস আসতে একটু লেট হচ্ছিল, এই জন্য এরা মামা ভাগ্নি মিলে টুক করে ঢুকে গেল। এখানে একটা পাখির দোকান ছিল, বিভিন্ন রকমের এনিমেলস, তো ওরা এগুলো দেখছিল আর এনজয় করছিল। আর আমি ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে ওরা কি দেখছিল আর পাখিগুলো কিভাবে দৌড়াদৌড়ি করছিল। এরিন তো প্রথমে একদম সারপ্রাইজ যে এরা এরকম করছে, পরে চিল্লাচিল্লি করে ওদেরকে ডাকছে, কি কি যেন বলছে নিজে নিজে, মাশাল্লাহ। আর বাইরে আজকে কয়েকদিন যে গরম পড়েছে, এতে বাচ্চা নিয়ে জার্নি করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আমি তো স্পেশালি অনেক বেশি টেনসড ছিলাম যে সেই দিন অনেক বেশি কান্নাকাটি করেছে বাসের মধ্যে। ও আসলে গরমটা সহ্য করতে পারে না, যেহেতু ও ঠান্ডার দেশ থেকে এসেছে, হুট করে বাংলাদেশে এসে প্রচুর গরম পাচ্ছে। ও হওয়ার পর থেকে কিন্তু মিশরে অত বেশি গরমও কখনো দেখেনি। তো আমরা চলে আসলাম, আর এখানে ওর ভাইয়ারা ওর জন্য একটা ওয়েলকাম কেক এনেছিল। আমরা সবাই টানাটানি করে খুলতে গিয়ে এক সাইডে একটু দেবে গিয়েছিল। যা হোক, ভালোবাসাটাই হচ্ছে আসল। কেকের শেপ ঠিক থাকুক বা না থাকুক, এটাই হচ্ছে কথা। কেকটা অনেক টেস্টি ছিল, কেকটা টেস্টি ছিল। আর পাশাপাশি ভাইয়ারা ওর জন্য অনেকগুলো বেলুন এনেছিল। আর এদিকে ভাইয়াদের আদরের বোনটি এখানে দোলনাতে উঠে গিয়ে অনেক এনজয় করছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এদিকে আমার পিছিটা কান্নাকাটি শুরু, আর আজকেও সুন্দর করে সাজুগুজু করেছে। অন্যদিকে মামার সাথে ঢং। শেরু কেন কিস চলে যাবো তো, তুমি চলে যাচ্ছ। এদিকে দেখো, এদিকে দেখো। এই বুড়ি, মাশাল্লাহ আমার মেয়েটার আবার একটু রাগ বেশি, ওর বাবার মতো হয়েছে মনে হয়। যাই হোক, লেট ইট গো। তো ওকে এখানে আমি রেডি করিয়ে সুন্দরভাবে জুতা পরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কোনোভাবেই জুতা পরবে না, এখানে বসে দুষ্টুমি করবে। আর ও ছোট মামার কাছেই যাবে, এখানে বসে কান্নাকাটি করছিল। ও ছোট মামা কেন ওকে কোলে নিচ্ছিল না, জন্য অনেক বেশি ডেসপারেট হয়ে গেছিল। ওর মামার কাছেই যাবে, যখন মামা ডেকেছে তখন খুশিতে দৌড় দিয়েছে। আর মামার আঙ্গুল ধরে টানাটানি করছে, ওকে বাইরে নিয়ে যেতে হবে, কারণ ও তো বুঝে গেছে ও রেডি হয়ে গেছে, এখন ওর বাইরে যাওয়ারই সময়। আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডের হাসপাতাল মোড় থেকে। এবার যাচ্ছি, এই তো সামনে হসপিটাল দেখতে পাচ্ছেন, আর এর অপোজিটে আমাদের হচ্ছে স্টার লাইন কাউন্টারের সামনে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। আর বাস আসতে একটু লেট হচ্ছিল, এই জন্য এরা মামা ভাগ্নি মিলে টুক করে ঢুকে গেল। এখানে একটা পাখির দোকান ছিল, বিভিন্ন রকমের এনিমেলস, তো ওরা এগুলো দেখছিল আর এনজয় করছিল। আর আমি ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে ওরা কি দেখছিল আর পাখিগুলো কিভাবে দৌড়াদৌড়ি করছিল। এরিন তো প্রথমে একদম সারপ্রাইজ যে এরা এরকম করছে, পরে চিল্লাচিল্লি করে ওদেরকে ডাকছে, কি কি যেন বলছে নিজে নিজে, মাশাল্লাহ। আর বাইরে আজকে কয়েকদিন যে গরম পড়েছে, এতে বাচ্চা নিয়ে জার্নি করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আমি তো স্পেশালি অনেক বেশি টেনসড ছিলাম যে সেই দিন অনেক বেশি কান্নাকাটি করেছে বাসের মধ্যে। ও আসলে গরমটা সহ্য করতে পারে না, যেহেতু ও ঠান্ডার দেশ থেকে এসেছে, হুট করে বাংলাদেশে এসে প্রচুর গরম পাচ্ছে। ও হওয়ার পর থেকে কিন্তু মিশরে অত বেশি গরমও কখনো দেখেনি। তো আমরা চলে আসলাম, আর এখানে ওর ভাইয়ারা ওর জন্য একটা ওয়েলকাম কেক এনেছিল। আমরা সবাই টানাটানি করে খুলতে গিয়ে এক সাইডে একটু দেবে গিয়েছিল। যা হোক, ভালোবাসাটাই হচ্ছে আসল। কেকের শেপ ঠিক থাকুক বা না থাকুক, এটাই হচ্ছে কথা। কেকটা অনেক টেস্টি ছিল, কেকটা টেস্টি ছিল। আর পাশাপাশি ভাইয়ারা ওর জন্য অনেকগুলো বেলুন এনেছিল। আর এদিকে ভাইয়াদের আদরের বোনটি এখানে দোলনাতে উঠে গিয়ে অনেক এনজয় করছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। হাজার বছর পরে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখানে আমার পিচিটাকে খুব সুন্দর করে রেডি করেছিলাম, আর রেডি করার সময়, বিশেষ করে চুল বাঁধার সময় কি পরিমাণ যুদ্ধ করেছি সেটা নিশ্চয়ই খাটের অবস্থা দেখে বুঝতে পারছেন। ওকে অনেক খেলনা দিয়ে ট্রাই করি যে ও চুলগুলো সুন্দর করে বেঁধে দেওয়ার, বাট এটা ইম্পসিবল। ও চুল বাঁধা এতক্ষণ আমার সাথে যাবে না। এখন যখন আমি বের হচ্ছিলাম তখন ঠিকই দৌড়ে পালিয়ে আমার কাছেই এসেছে। কি করি বলুন তো? এই তো এখন আমরা চলে যাচ্ছি টাং রোডে যাবো। টাং রোডে একটা বোরকা হাউস আছে, ওখান থেকে আমি সবসময় বোরকা সেলাই করি। মোটামুটি এমব্রয়ডারি যে বোরকাগুলো আছে, কারচুপির বোরকাগুলো হয় আমি ঢাকা থেকে মেক করি, বা এখন তাকাওয়া হাউস থেকে করে। ওখানে আমার মনে হয় যে কিছুটা রিজনেবলে আমি অনেক কিছু পাওয়া যায়। এখানে রিক্সার জন্য ওয়েট করছিলাম, আর বলতে বলতে তো রিক্সা পেয়ে গেলাম। এখন আমরা সবাই রিক্সায় উঠে যাব আর চলে যাব তাকাওয়া বোরকা হাউসে। আমার মেয়েটা জ্যামে পড়ে অবস্থা খুবই খারাপ, ওর কাছে খুবই বিরক্ত লাগছিল। লিটারেলি রেল গেটের যে জ্যামটা আছে রেল ক্রসিং এর জন্য, আসলে এটা খুবই বিরক্তকর জিনিস, কারণ এখানে যদি একবার জ্যামে পড়ে আধা ঘন্টা থেকে সময় লেগে যায়। এই তো এখন ট্রেন চলে যাচ্ছে এখান দিয়ে, এর ফাঁক দিয়ে আমার মেয়ে আসলে অনেক খুশি হয়ে গেছে। ট্রেন দেখে জীবনে প্রথমবারের মতো ট্রেন দেখছে, যদিও ও অনেকবার মেট্রো দেখেছে। ওয়েট করা ছাড়া তো এখানে আর কোনো উপায় নেই। তো আমরা ওয়েট করতে করতে অ্যাটলিস্ট পৌঁছে গেলাম। আর লোকেশনটা ছিল শিশু নিকেতনের অপোজিটে তাকওয়া বোরকা হাউস, আর সাথে অ্যাংরি বার্ড যে শোরুমটা আছে বেবি শপ, পাশেই কিন্তু তাকওয়া বোরকা কালেকশন। তো এখন আমরা এটাতে যাব আর আপনাদের সাথে শেয়ার করব কি সুন্দর সুন্দর বোরকা ওনাদের কাছে রয়েছে। তো এই তো চলে আসলাম। এখানে আপনারা এমব্রয়ডারি বোরকাটা দেখতে পাচ্ছেন, এটার কাজটা অনেক ফিনিশিং আর স্মুথ ছিল। কাজগুলো আসলে অনেক সুন্দর ছিল। আমি এবারে প্রথমবারের মতো ওনাদের কাছ থেকে এমব্রয়ডারি বোরকা সেলাই করব। এর আগে আমার ভাবি করেছে, আম্মু করেছে, ওনাদেরগুলো দেখে ইন্সপায়ার হয়ে আমিও চলে আসলাম। আমি ভাবলাম যে যাওয়ার আগে আমি একটা বোরকা সেলাই করে নিয়ে যাই। বোরকা পাওয়া যায় অনেক ভালো মানের, কিন্তু তাও আমাদের সাইজ করাতে গেলে অনেক সময় বোরকার ফিনিশিংটা নষ্ট হয়ে যায়। এই যে আমার গায়ে যে বোরকাটা দেখছেন, এটাও কিন্তু তাকাওয়া বোরকা হাউস থেকে আমাদের করা হয়েছে আগে থেকে। এছাড়াও আরো একটি বোরকা আছে, রিসেন্টলি আমি ওনাদের থেকে সেলাই করেছি। এই
যে অ্যাশ টাইপের কালারের বোরকাটা দেখছেন, এটার মধ্যেই আমার কাছে একটা বোরকা রয়েছে। সেম এই বোরকাটাই আমার কাছে অন্য একটা কালার আছে, গ্রে মেবি, এটাকে ব্লু গ্রে টাইপের যে কালারটা আছে ওইটা। ওনাদের এখানে আসলে অনেকগুলো ডিজাইন আছে, আপনারা চয়েস করে সেলাই করাতে পারবেন অথবা রেডিমেড চাইলেও কেনাকাটি করতে পারবেন। এখানে চাইলে আপনারা সাইজ দিয়ে কাস্টমাইজ করতে পারবেন, বা আপনাদের যদি কোনো কালেকশন থাকে সেলাই করার মতো তাহলে আপনারা চাইলে এখান থেকে সেলাই করাতে পারবেন। মেনলি কাস্টমাইজ বোরকা সেলাই করাতে। আর সেলাই কমপ্লিট হলে আমি অবশ্যই ওটার ভিডিও আপলোড দিব। এর আগে অনলাইন থেকে অনেক রকমের বোরকা আমি নেওয়ার চেষ্টা করেছি, যদিও আমার অনলাইনে এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। বাই দ্য ওয়ে, এটা কোনো ম্যাটার না, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। আমি এখানে ডিজাইনটা দেখছিলাম আসলে কোন ডিজাইনটা সবচেয়ে বেস্ট হয়। আমার কাছে কোনো হেভি ডিজাইন কখনোই ভালো লাগে না, হেভি কাজ বা হেভি কি, আর কোনো কালারফুল জিনিসও এত বেশি ভালো লাগে না, বিশেষ করে বোরকার ক্ষেত্রে। তো আমার এখানে ছোট্ট পিচ্চিটা কিন্তু জুতা নিয়ে অলরেডি খুলে খেলা করছিল, ওর অভ্যাসই এটা। আর অন্যদিকে আম্মু চয়েস করছিল আম্মু কোন ডিজাইনটা দিবে। বোরকাতে অনেক বেশি চুজি হতে হয়, যেমন আমিও চুজি। এখানে আমার পিচিটা ভিতরে গিয়ে ওদের যে কাপড়গুলো আছে ওগুলো একবার চেক করে চলে এসেছে, আর আমিও এইদিকে চেক করছিলাম। আসলে বোরকার ক্ষেত্রে আমি একটু চুজি। তো আমরা অর্ডার কমপ্লিট করে এখন চলে যাচ্ছি বাসার দিকে। রাতের শহর দেখতে দেখতে কি সুন্দর লাগে, আসলে অন্যরকম লাগে। আমার আসলে এবার আসার পর থেকে এত বেশি বের হওয়া হয় না। যখন সেই দিনের বাবা ছিল তখন তাকে নিয়ে আসলে টুকটাক বের হওয়া হতো, কিন্তু এখানে আসার পর থেকে এক্সাম নিয়ে সবকিছু নিয়ে মোটামুটি অনেক বেশি বিজি থাকাতে বের হওয়া হয় না। শহরটা অনেক পাল্টে গেছে, সুন্দর হয়ে গেছে না কি হয়েছে, আসলে ওটা অনুভূতিটা আসলে অন্যরকম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা ঠিক সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখে আপনারা ততটুকুই দেখেন, কিন্তু পিছনের গল্প কেউ জানেন। একটা গল্পই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন মিশর যাই, দুবার যাওয়ার পর তিনবার যখন যাচ্ছিলাম, তখন আমার ভিসাটা ছিল ট্রাভেলিং ভিসা। আমরা এটা জানতাম না, যেহেতু ভিসা সবকিছু আরবিতেই লেখা ছিল ট্যুরিজম ভিসা। ট্যুরিজম ভিসার মেন কাহিনী হচ্ছে, আপনাদেরকে একটু বলি, যখন দেশে ফিরবেন তখন আর আপনি এটা ব্যাক করতে পারবেন না যতক্ষণ আপনি রিনিউ করান না। যেহেতু আমাকে অ্যাডভোকেট ওই হিসেবে লয়ার কোনো কিছু বলেননি, এই জন্য আমি জানতাম না। আসার পরে আবার যখন ব্যাক করছিলাম 4 মাস পরে, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমাকে ছাড়া হলেও মিশর এয়ারপোর্ট থেকে কিন্তু তখন ছাড়া হয়নি। আমি স্প্যানিক্স যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ওখানে ল্যান্ড করি, আর ওখানে ল্যান্ড করার পরে 25 থেকে 30 জনকেই অন অ্যারাইভেল দিয়ে মিশরে এন্ট্রি দেওয়া হয়, কিন্তু আমাকে দেওয়া হচ্ছিল না, যেহেতু আমার আগে ট্যুরিজম ভিসা আছে। এটা খুবই কেন হয় ভিতরে এন্ট্রি থেকে। আমি ওখানে ওয়েট করছিলাম, এটা ছিল ঈদের আগের দিন, আর আমার ঈদটা এয়ারপোর্টে, এটা ছিল 2024 সালের ঈদ। ওই মুহূর্তে এটা সিচুয়েশনটা এমন ছিল যে আমি ফুললি পরে ঈদের দিন বিকালে তারা আমাকে এয়ারপোর্ট থেকে ছাড়ে, আর আমার ট্রানজিট কুয়েতে এয়ারপোর্টে প্রায় 23 ঘন্টা ট্রানজিট শেষ করে আমি পরের দিন আবার দেশে ব্যাক। টোটাল এই 4টা দিন অনর্থক, কোনো ইস্যু ছাড়া আমি যে সাফারটা পেয়েছি, যেটা ফেস করেছি, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ সেম সব কিছু দিয়েই কিন্তু পরে যখন আমি ব্যাক করি দেশে, আমার হাজব্যান্ড এসেছিল 2 দিন পরে আমাকে নিয়ে যাওয়ার জন্য। সব কাজ ছেড়ে উনি চলে এসেছিল দেশে আমাকে আবার নিয়ে যাওয়ার জন্য, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি ওনার সাথে আবার পরের মাসে যাই, এবং তখন আমি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অন অ্যারাইভেল নিয়ে ঢুকেছিলাম। আমাদের কুয়েত এয়ারপোর্ট থেকে আমার সব কিছু চেক করার পরে তারা আমাকে একটাই কোশ্চেন করেছিল, যেই আমার সব ঠিক আছে, তারপরে ওরা কেন আমাকে আবার ঢোকার জন্য রিজেক্ট করে দিল। আসলে এর উত্তর আমি এখনো পাই। বাই দ্য ওয়ে, তারপরে আমার হাজবেন্ড এসে যখন নিয়ে গেল, তখন খুব ইজিলি আমি মিশরে এন্ট্রি, উইদাউট এনি কোশ্চেন, উইদাউট এনি হেজিটেশন। তো এটা ছিল অনাকাঙ্ক্ষিত আমার জীবনের একটি ঘটনা। এরপরে মিশরে যাওয়ার পরে আরো কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাই, তো সেগুলো আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আমরা ঠিক সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখে আপনারা ততটুকুই দেখেন, কিন্তু পিছনের গল্প কেউ জানেন। একটা গল্পই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন মিশর যাই, দুবার যাওয়ার পর তিনবার যখন যাচ্ছিলাম, তখন আমার ভিসাটা ছিল ট্রাভেলিং ভিসা। আমরা এটা জানতাম না, যেহেতু ভিসা সবকিছু আরবিতেই লেখা ছিল ট্যুরিজম ভিসা। ট্যুরিজম ভিসার মেন কাহিনী হচ্ছে, আপনাদেরকে একটু বলি, যখন দেশে ফিরবেন তখন আর আপনি এটা ব্যাক করতে পারবেন না যতক্ষণ আপনি রিনিউ করান না। যেহেতু আমাকে অ্যাডভোকেট ওই হিসেবে লয়ার
কোনো কিছু বলেননি, এই জন্য আমি জানতাম না। আসার পরে আবার যখন ব্যাক করছিলাম 4 মাস পরে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমাকে ছাড়া হলেও মিশর এয়ারপোর্ট থেকে কিন্তু তখন ছাড়া হয়নি। আমি স্প্যানিক্স যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ওখানে ল্যান্ড করি, আর ওখানে ল্যান্ড করার পরে 25 থেকে 30 জনকেই অন অ্যারাইভেল দিয়ে মিশরে এন্ট্রি দেওয়া হয়, কিন্তু আমাকে দেওয়া হচ্ছিল না, যেহেতু আমার আগে ট্যুরিজম ভিসা আছে। এটা খুবই কানো হয় ভিতরে এন্ট্রি থেকে। আমি ওখানে ওয়েট করছিলাম, এটা ছিল ঈদের আগের দিন, আর আমার ঈদটা এয়ারপোর্টে এটা ছিল 2024 সালের ঈদ। ওই মুহূর্তে এটা সিচুয়েশনটা এমন ছিল যে আমি ফুললি পরে ঈদের দিন বিকালে তারা আমাকে এয়ারপোর্ট থেকে ছাড়ে, আর আমার ট্রানজিট কুয়েতে এয়ারপোর্টে প্রায় 23 ঘন্টা ট্রানজিট শেষ করে আমি পরের দিন আবার দেশে ব্যাক। টোটাল এই 4টা দিন অনর্থক, কোনো ইস্যু ছাড়া আমি যে সাফারটা পেয়েছি, যেটা ফেস করেছি, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ সেম সব কিছু দিয়েই কিন্তু পরে যখন আমি ব্যাক করি দেশে, আমার হাজব্যান্ড এসেছিল 2 দিন পরে আমাকে নিয়ে যাওয়ার জন্য। সব কাজ ছেড়ে উনি চলে এসেছিল দেশে আমাকে আবার নিয়ে যাওয়ার জন্য, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। আমি ওনার সাথে আবার পরের মাসে যাই, এবং তখন আমি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অন অ্যারাইভেল নিয়ে ঢুকেছিলাম। আমাদের কুয়েত এয়ারপোর্ট থেকে আমার সব কিছু চেক করার পরে তারা আমাকে একটাই কোশ্চেন করেছিল, যেই আমার সব ঠিক আছে, তারপরে ওরা কেন আমাকে আবার ঢোকার জন্য রিজেক্ট করে দিল। আসলে এর উত্তর আমি এখনো পাই। বাই দ্য ওয়ে, তারপরে আমার হাজবেন্ড এসে যখন নিয়ে গেল, তখন খুব ইজিলি আমি মিশরে এন্ট্রি উইদাউট এনি কোশ্চেন, উইদাউট এনি হেজিটেশন। তো এটা ছিল অনাকাঙ্ক্ষিত আমার জীবনের একটি ঘটনা। এরপরে মিশরে যাওয়ার পরে আরো কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাই, তো সেগুলো আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আম্মু আসো আসো আসো, মাম্মা আসো। আসসালামু আলাইকুম। এটা ছিল আমার নানুর বাড়ি যাওয়ার দ্বিতীয় দিনের ভিডিও। সকাল সকাল উঠে গেলাম। আমার মেয়ে আমার আগেও উঠে একবার আমার আন্টিদের সাথে সবার সাথে পুরো বাড়ি ঘুরে এসেছে। এখন আমার পালা, ও আমার সাথে যাবে। আমরা কাজিনরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম। নামনার একটা পুকুর ছিল ওখানে, যেখানে মাছ ফেলে, আর চারপাশে অনেক গাছপালা, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, সব রকমের গাছ এখানে রয়েছে। আমার মেয়েটার জন্য আসলে কোনোভাবেই দাঁড়ানোর মতো সুযোগ পাচ্ছিলাম না, ও শুধু হাঁটাহাঁটি করবে। এই যে গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছিল, চারপাশে সবুজ। পুকুর পাড়েই বসে অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম সবাই মিলে, ভাবছিলাম যে হাঁটলে হয়তো অনেক ভালো লাগবে। আর এদিকে আমার পিচ্চিটা আসলে ও কোলেও উঠবে না, ও নিজে নিজে পুরোটা দেখবে হেঁটে হেঁটে। ওর অবস্থা হচ্ছে এরকম। ঘোরাঘুরি শেষে চলে এসেছে আমাদের বাসার সামনে। তো এসেই ও কিন্তু প্রথমে আমগুলো নিয়ে টানাটানি করছিল। ও আসলে চাচ্ছিল যে আমগুলো কিরকম দেখতে, বা ওর কাছে এই জিনিসটা একদম সত্যি নতুন। আগে এই ধরনের জিনিসগুলো ফেস করেনি বা দেখতে পারেনি, ঘরের মধ্যে একাকি থাকে, এই জন্য এগুলো দেখতে পারেনি। তো এখন ও কাঁঠাল ধরছিল, আম ধরছিল, আসলে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। মিলে কোনো কিছু করলে তো সেটার মজাই আলাদা। এখানে আমরা আম পাড়ছিলাম একদম গাছ থেকে পাকা। এখানে আমার ভাই এটা নাড়াচ্ছিল। বাই দ্য ওয়ে, ও কিন্তু লুঙ্গি পরা, কেউ ওকে নিয়ে হাসাহাসি করবে না। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, ও এটা নিয়ে অনেক ডেসপারেট ছিল। আসলে যেহেতু লুঙ্গি পরা ছিল, ওর কাছে এই জিনিসটা আনইজি লাগছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটা এখানে এসে কি পরিমাণ এনজয় করছে, যেটা বলার বাইরে। আমাদের ঘরের পিচ্চিগুলো আসলে এত পরিমাণে এনজয় করছে, যেটা বলে বোঝানোর মতো না। কারণ তারা একটা শহরের বন্দি পরিবেশ থেকে গ্রামে এসেছে। আসলে যদি আপনাদের সুযোগ থাকে, গ্রামে গিয়ে কিছুটা দিন কাটাবেন, কারণ এটা বাইরের পরিবেশটা বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো। তো আমরা এখন ছাদের দিকে চলে যাচ্ছিলাম। কাঁঠালগুলো পেড়ে দেয়, এটা একটু উপরে ছিল। আমরা নিচে থেকে দেখছিলাম আর ওকে ভিডিও করছিলাম, ও একটু হাসাহাসি করছিলাম এখানে। মাশাআল্লাহ, এখানে এই গাছের কাঁঠালগুলো এত মজা, আসলে বলার মতো। এই যে নিচে ফেলে দিল কাঁঠালটা একটা রশি দিয়ে বেড়ে। আমি একটু ভিউটা নিচ্ছিলাম। আসলে বিকালের টাইম তো, জিনিসটা দেখতে অনেক ভালো লাগছিল। চারপাশে গাছপালা, ওয়েদারটাও মাশাআল্লাহ বেশ ছিল, কিন্তু প্রচুর গরম ছিল যদিও ওই কয়েকটা। আসো আসো আসো, ঘরে আম আছে, বাসায় আম আছে, আসো 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 আসো। আম চুরি করতে হবে না তো, আসো 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 না, সুন্দর লাগে না? আসো, এবার ওই দিকেরটা ধরে। আসো মা, আসো 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 আসো। আম নিতে হবে না, বাসায় আছে। চলো 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 চলো। দেখো ভাইয়েরা আসতেছে। তুমি
তুমি কি এগুলো পছন্দ করো? পছন্দ করো এগুলো? গা চুলকাবে তো, গা চুলকাবে। আচ্ছা মাম্মা, গা চুলকাবে তোমার। চলো চলো চলো, ভিতরে চলো, ভিতরে চলো। আসো 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 মাম্মা, আসো আসো, ভিতরে চলো। এই আবার যেও না, এদিকে আসো, আসো আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই তো গুড গার্ল। এবারে দিকে এই তো আমার মেয়ে চলে এসেছে মোবাইল নিয়ে হাতে, ও ভিডিও করবে, এই জন্য সবাই আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিল, কারণ বলছিল যে মার মতো মোবাইল নিয়ে চলে এসেছে ভিডিও করতে। ও কিন্তু আসলে ভিডিওগ্রাফি করতে অনেক অতটুকু বুঝে না, কিন্তু ওর আঙুলগুলো দিয়ে টুকটুক করে ক্যামেরাটা অন করে, আর ক্যামেরা দিয়ে ও কিন্তু ভিডিও করে। তো এই তো আমরা যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে, আর এই জন্য আরেকটু ঘুরে চলে আসছিলাম। আমি বলে যে আরেকটু ঘুরে যাই, সবাই মিলে গিয়েছি, বলছিলাম যে একটু আম পাড়ি। আসলে গাছের আম খাওয়ার যে এত স্বাদ, এটা আসলে আমি আগে এত বেশি রিয়েলাইজ না করলে। আর অন্যদিকে আমার পিচ্চিটা মাটি নিয়ে কাদা নিয়ে খেলা করছিল, ও একটু মগে পানি পেয়েছিল, ওটা নিয়ে একদম পুরো গা ভাসিয়ে দিচ্ছিল। যাই হোক, ও ওর মতো করে এনজয় করছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো আমরা রেডি হয়ে গেলাম, এখন বাসায় চলে যাব। তো সবার জন্য আল্লাহ হাফেজ। আম্মু আসো 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 মাম্মা আসো। আসসালামু আলাইকুম। এটা ছিল আমার নানুর বাড়ি যাওয়ার দ্বিতীয় দিনের ভিডিও। সকাল সকাল উঠে গেলাম, আমার মেয়ে আমার আগেও উঠে একবার আমার আন্টিদের সাথে সবার সাথে পুরো বাড়ি ঘুরে এসেছে। এখন আমার পালা, ও আমার সাথে যাবে। আমরা কাজিনরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম। নামনার একটা পুকুর ছিল ওখানে, যেখানে মাছ ফেলে, আর চারপাশে অনেক গাছপালা, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, সব রকমের গাছ এখানে রয়েছে। আমার মেয়েটার জন্য আসলে কোনোভাবেই দাঁড়ানোর মতো সুযোগ পাচ্ছিলাম না, ও শুধু হাঁটাহাঁটি করবে। এই যে গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছিল, চারপাশে সবুজ। পুকুর পাড়েই বসে অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম সবাই মিলে, ভাবছিলাম যে হাঁটলে হয়তো অনেক ভালো লাগবে। আর এদিকে আমার পিচ্চিটা আসলে ও কোলেও উঠবে না, ও নিজে নিজে পুরোটা দেখবে হেঁটে হেঁটে, ওর অবস্থা হচ্ছে এরকম। ঘোরাঘুরি শেষে চলে এসেছে আমাদের বাসার সামনে। তো এসেই ও কিন্তু প্রথমে আমগুলো নিয়ে টানাটানি করছিল। ও আসলে চাচ্ছিল যে আমগুলো কিরকম দেখতে, বা ওর কাছে এই জিনিসটা একদম সত্যিই নতুন, আগে এই ধরনের জিনিসগুলো ফেস করেনি বা দেখতে পারেনি, ঘরের মধ্যে একাকি থাকে, এই জন্য এগুলো দেখতে পারেনি। তো এখন ও কাঁঠাল ধরছিল, আম ধরছিল, আসলে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। মিলে কোনো কিছু করলে তো সেটার মজাই আলাদা। এখানে আমরা আম পাড়ছিলাম একদম গাছ থেকে পাকা, এখানে আমার ভাই এটা নাড়াচ্ছিল। বাই দা ওয়ে, ও কিন্তু লুঙ্গি পরা, কেউ ওকে নিয়ে হাসাহাসি করবে না। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম, ওইটা নিয়ে অনেক ডেসপারেট ছিল আসলে, যেহেতু লুঙ্গি পরা ছিল, ওর কাছে জিনিসটা আনইজি লাগছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটা এখানে এসে কি পরিমাণ এনজয় করছে, যেটা বলার বাইরে। আমাদের ঘরের পিচ্চিগুলো আসলে এত পরিমাণে এনজয় করছে, যেটা বলে বোঝানোর মতো না, কারণ তারা একটা শহরের বন্দি পরিবেশ থেকে গ্রামে এসেছে। আসলে যদি আপনাদের সুযোগ থাকে, গ্রামে গিয়ে কিছুটা দিন কাটাবেন, কারণ এটা বাইরের পরিবেশটা বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো। তো আমরা এখন ছাদের দিকে চলে যাচ্ছিলাম, কাঁঠালগুলো পেড়ে দেয়, এটা একটু উপরে ছিল, আমরা নিচে থেকে দেখছিলাম আর ওকে ভিডিও করছিলাম, ও একটু হাসাহাসি করছিলাম এখানে। মাশাআল্লাহ, এখানে এই গাছের কাঁঠালগুলো এত মজা, আসলে বলার মতো। এই যে নিচে ফেলে দিল কাঁঠালটা, একটা রশি দিয়ে বেড়ে। আমি একটু ভিউটা নিচ্ছিলাম, আসলে বিকালের টাইম তো জিনিসটা দেখতে অনেক ভালো লাগছিল, চারপাশে গাছপালা। ওয়েদারটাও মাশাআল্লাহ বেশ ছিল, কিন্তু প্রচুর গরম ছিল যদিও ওই কয়েকটা। আসো আসো আসো, ঘরে আম আছে, বাসায় আম আছে, আসো 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 আসো, আম চুরি করতে হবে না তো। আসো 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 আসো, আসো না, সুন্দর লাগে না? আসো, এবার ওই দিকেরটা ধরে। আসো মা, আসো 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 আসো, আম নিতে হবে না, বাসায় আছে। চলো 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 চলো। দেখো ভাইয়েরা আসতেছে। তুমি কি এগুলো পছন্দ করো? পছন্দ করো এগুলো? গা চুলকাবে তো, গা চুলকাবে। আসো মাম্মা, গা চুলকাবে তোমার। চলো চলো চলো, ভিতরে চলো, ভিতরে চলো। আসো 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 মাম্মা, আসো আসো, ভিতরে চলো। এই আবার যেও না, এদিকে আসো,
আসো আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই তো গুড গার্ল। এবার এদিকে এদিকে। এই তো আমার মেয়ে চলে এসেছে মোবাইল নিয়ে হাতে, ও ভিডিও করবে, এই জন্য সবাই আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিল, কারণ বলছিল যে মার মতো মোবাইল নিয়ে চলে এসেছে ভিডিও করতে। ও কিন্তু আসলে ভিডিওগ্রাফি করতে অনেক অতটুকু বুঝে না, কিন্তু ওর আঙুলগুলো দিয়ে টুকটুক করে ক্যামেরাটা অন করে, আর ক্যামেরা দিয়েও কিন্তু ভিডিও করে। তো এই তো আমরা যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে, আর এই জন্য আরেকটু ঘুরে চলে আসছিলাম। আমি বলে যে আর একটু ঘুরে যাই, সবাই মিলে গিয়েছি, বলছিলাম যে একটু আম পাড়ি। আসলে গাছের আম খাওয়ার যে এত স্বাদ, এটা আসলে আমি আগে এত বেশি রিয়েলাইজ না করলে। আর অন্যদিকে আমার পিচ্চিটা মাটি নিয়ে কাদা নিয়ে খেলা করছিল, ও একটু মগে পানি পেয়েছিল, ওটা নিয়ে একদম পুরো গা ভাসিয়ে দিচ্ছিল। যাই হোক, ও ওর মতো করে এনজয় করছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই তো আমরা রেডি হয়ে গেলাম, এখন বাসায় চলে যাব। তো সবার জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এদিকে আমার পিছিটা কান্নাকাটি শুরু, আর আজকে ও সুন্দর করে সাজুগুজু করেছে, অন্যদিকে মামার সাথে ঢং। শেরু কেন কিস, চলে যাবো তো, তুমি চলে যাচ্ছ। এদিকে দেখো, এদিকে দেখো। এই বুড়ি, মাশাল্লাহ, আমার মেয়েটার আবার একটু রাগ বেশি, ওর বাবার মতো হয়েছে মনে হয়। যাই হোক, লেট ইট গো। তো ওকে এখানে আমি রেডি করিয়ে সুন্দরভাবে জুতা পরানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও কোনোভাবেই জুতা পরবে না, এখানে বসে দুষ্টুমি করবে। আর ও ছোট মামার কাছেই যাবে, এখানে বসে কান্নাকাটি করছিল। ও ছোট মামা কেন ওকে কোলে নিচ্ছিল না, জন্য অনেক বেশি ডেসপারেট হয়ে গেছিল। ওর মামার কাছেই যাবে, যখন মামা ডেকেছে তখন খুশিতে দৌড় দিয়েছে। আর মামার আঙ্গুল ধরে টানাটানি করছে, ওকে বাইরে নিয়ে যেতে হবে, কারণ ও তো বুঝে গেছে ও রেডি হয়ে গেছে, এখন ওর বাইরে যাওয়ারই সময়। আমরা দেখতে দেখতে চলে এসেছিলাম বাস স্ট্যান্ডের হাসপাতাল মোড় থেকে। এবার যাচ্ছি, এই তো সামনে হসপিটাল দেখতে পাচ্ছেন, আর এর অপোজিটে আমাদের হচ্ছে স্টারলাইন কাউন্টারের সামনে আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। আর বাস আসতে একটু লেট হচ্ছিল, এই জন্য এরা মামা ভাগ্নি মিলে টুক করে ঢুকে গেল। এখানে একটা পাখির দোকান ছিল, বিভিন্ন রকমের এনিমেলস, তো ওরা এগুলো দেখছিল আর এনজয় করছিল। আর আমি ওদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে ওরা কি দেখছিল আর পাখিগুলো কিভাবে দৌড়াদৌড়ি করছিল। এরিন তো প্রথমে একদম সারপ্রাইজ যে এরা এরকম করছে, পরে চিল্লাচিল্লি করে ওদেরকে ডাকছে, কি কি যেন বলছে নিজে নিজে, মাশাআল্লাহ। আর বাইরে আজকে কয়েকদিন যে গরম পড়েছে, এতে বাচ্চা নিয়ে জার্নি করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আমি তো স্পেশালি অনেক বেশি টেনসড ছিলাম যে সেই দিন অনেক বেশি কান্নাকাটি করেছে বাসের মধ্যে। ও আসলে গরমটা সহ্য করতে পারে না, যেহেতু ও ঠান্ডার দেশ থেকে এসেছে, হুট করে বাংলাদেশে এসে প্রচুর গরম পাচ্ছে। ও হওয়ার পর থেকে কিন্তু মিশরে অত বেশি গরমও কখনো দেখেনি। তো আমরা চলে আসলাম, আর এখানে ওর ভাইয়ারা ওর জন্য একটা ওয়েলকাম কেক এনেছিল। আমরা সবাই টানাটানি করে খুলতে গিয়ে এক সাইডে একটু দেবে গিয়েছিল। যা হোক, ভালোবাসাটাই হচ্ছে আসল, কেকের শেপ ঠিক থাকুক বা না থাকুক, এটাই হচ্ছে কথা। কেকটা অনেক টেস্টি ছিল, কেকটা টেস্টি ছিল। আর পাশাপাশি ভাইয়ারা ওর জন্য অনেকগুলো বেলুন এনেছিল। আর এদিকে ভাইয়াদের আদরের বোনটি এখানে দোলনাতে উঠে গিয়ে অনেক এনজয় করছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। 1000 বছর পরে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখানে আমার পিচ্চিটাকে খুব সুন্দর করে রেডি করেছিলাম, আর রেডি করার সময়, বিশেষ করে চুল বাঁধার সময় কি পরিমাণ যুদ্ধ করেছি সেটা নিশ্চয়ই খাটের অবস্থা দেখে বুঝতে পারছেন। ওকে অনেক খেলনা দিয়ে ট্রাই করি যে ও চুলগুলো সুন্দর করে বেঁধে দেওয়ার, বাট এটা ইম্পসিবল, ও চুল বাঁধা। এতক্ষণ আমার সাথে যাবে না, এখন যখন আমি বের হচ্ছিলাম তখন ঠিকই দৌড়ে পালিয়ে আমার কাছেই এসেছে। কি করি বলুন তো? এই তো এখন আমরা চলে যাচ্ছি টাং রোডে যাবো। টাং রোডে একটা বোরকা হাউস আছে, ওখান থেকে আমি সবসময় বোরকা সেলাই করি। মোটামুটি এমব্রয়ডারি যে বোরকাগুলো আছে, কারচুপির বোরকাগুলো হয় আমি ঢাকা থেকে মেক করি, বা এখন তাকাওয়া হাউস থেকে করে। ওখানে আমার মনে হয় যে কিছুটা রিজনেবলে আমি অনেক কিছু পাওয়া যায়। এখানে রিক্সার জন্য ওয়েট করছিলাম, আর বলতে বলতে তো রিক্সা পেয়ে গেলাম। এখন আমরা সবাই রিক্সায় উঠে যাব আর চলে যাব তাকাওয়া বোরকা হাউসে। আমার মেয়েটা জ্যামে পড়ে অবস্থা খুবই খারাপ, ওর কাছে খুবই বিরক্ত লাগছিল। লিটারেলি
রেল গেটের যে জ্যামটা আছে রেল ক্রসিং এর জন্য, আসলে এটা খুবই বিরক্তকর জিনিস, কারণ এখানে যদি একবার জ্যামে পড়ে আধা ঘন্টা থেকে সময় লেগে যায়। এই তো এখন ট্রেন চলে যাচ্ছে এখান দিয়ে, এর ফাঁক দিয়ে আমার মেয়ে আসলে অনেক খুশি হয়ে গেছে। ট্রেন দেখে জীবনে প্রথমবারের মতো ট্রেন দেখছে, যদিও ও অনেকবার মেট্রো দেখেছে। ওয়েট করা ছাড়া তো এখানে আর কোনো উপায় নেই, তো আমরা ওয়েট করতে করতে অ্যাটলিস্ট পৌঁছে গেলাম। আর লোকেশনটা ছিল শিশু নিকেতনের অপোজিটে তাকওয়া বোরকা হাউস, আর সাথে অ্যাংরি বার্ড যে শোরুমটা আছে বেবি শপ, পাশেই কিন্তু তাকওয়া বোরকা কালেকশন। তো এখন আমরা এটাতে যাব আর আপনাদের সাথে শেয়ার করব কি সুন্দর সুন্দর বোরকা ওনাদের কাছে রয়েছে। তো এই তো চলে আসলাম, এখানে আপনারা এমব্রয়ডারি বোরকাটা দেখতে পাচ্ছেন, এটার কাজটা অনেক ফিনিশিং আর স্মুথ ছিল, কাজগুলো আসলে অনেক সুন্দর ছিল। আমি এবারে প্রথমবারের মতো ওনাদের কাছ থেকে এমব্রয়ডারি বোরকা সেলাই করব। এর আগে আমার ভাবি করেছে, আম্মু করেছে, ওনাদেরগুলো দেখে ইন্সপায়ার হয়ে আমিও চলে আসলাম। আমি ভাবলাম যে যাওয়ার আগে আমি একটা বোরকা সেলাই করে নিয়ে যাই। বোরকা পাওয়া যায় অনেক ভালো মানের, কিন্তু তাও আমাদের সাইজ করাতে গেলে অনেক সময় বোরকার ফিনিশিংটা নষ্ট হয়ে যায়। এই যে আমার গায়ে যে বোরকাটা দেখছেন, এটাও কিন্তু তাকওয়া বোরকা হাউস থেকে আমাদের করা হয়েছে আগে থেকে। এছাড়াও আরো একটি বোরকা আছে, রিসেন্টলি আমি ওনাদের থেকে সেলাই করেছি। এই যে অ্যাশ টাইপের কালারের বোরকাটা দেখছেন, এটার মধ্যেই আমার কাছে একটা বোরকা রয়েছে। সেম এই বোরকাটাই আমার কাছে অন্য একটা কালার আছে, গ্রে মেবি, এটাকে ব্লু গ্রে টাইপের যে কালারটা আছে ওইটা। ওনাদের এখানে আসলে অনেকগুলো ডিজাইন আছে, আপনারা চয়েস করে সেলাই করাতে পারবেন অথবা রেডিমেড চাইলেও কেনাকাটি করতে পারবেন। এখানে চাইলে আপনারা সাইজ দিয়ে কাস্টমাইজ করতে পারবেন, বা আপনাদের যদি কোনো কালেকশন থাকে সেলাই করার মতো, তাহলে আপনারা চাইলে এখান থেকে সেলাই করাতে পারবেন। মেনলি কাস্টমাইজ বোরকা সেলাই করাতে। আর সেলাই কমপ্লিট হলে আমি অবশ্যই ওটার ভিডিও আপলোড দিব। এর আগে অনলাইন থেকে অনেক রকমের অনেক বোরকা আমি নেওয়ার চেষ্টা করেছি, যদিও আমার অনলাইনে এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। বাই দ্য ওয়ে, এটা কোনো ম্যাটার না, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। আমি এখানে ডিজাইনটা দেখছিলাম আসলে কোন ডিজাইনটা সবচেয়ে বেস্ট হয়। আমার কাছে কোনো হেভি ডিজাইন কখনোই ভালো লাগে না, হেভি কাজ বা হেভি কি, আর কোনো কালারফুল জিনিসও এত বেশি ভালো লাগে না, বিশেষ করে বোরকার ক্ষেত্রে। তো আমার এখানে ছোট্ট পিচ্চিটা কিন্তু জুতা নিয়ে অলরেডি খুলে খেলা করছিল, ওর অভ্যাসই এটা। আর অন্যদিকে আম্মু চয়েস করছিল আম্মু কোন ডিজাইনটা দিবে। বোরকাতে অনেক বেশি চুজি হতে হয়, যেমন আমিও চুজি। এখানে আমার পিছিটা ভিতরে গিয়ে ওদের যে কাপড়গুলো আছে ওগুলো একবার চেক করে চলে এসেছে, আর আমিও এইদিকে চেক করছিলাম। আসলে বোরকার ক্ষেত্রে আমি একটু চুজি। তো আমরা অর্ডার কমপ্লিট করে এখন চলে যাচ্ছি বাসার দিকে। রাতের শহর দেখতে দেখতে কি সুন্দর লাগে, আসলে অন্যরকম লাগে। আমার আসলে এবার আসার পর থেকে এত বেশি বের হওয়া হয় না। যখন সেই দিনের বাবা ছিল তখন তাকে নিয়ে আসলে টুকটাক বের হওয়া হতো, কিন্তু এখানে আসার পর থেকে এক্সাম নিয়ে সবকিছু নিয়ে মোটামুটি অনেক বেশি বিজি থাকাতে বের হওয়া হয় না। শহরটা অনেক পাল্টে গেছে, সুন্দর হয়ে গেছে না, কি হয়েছে আসলে ওটা অনুভূতিটা আসলে অন্যরকম। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি দেখছিলাম কিভাবে এয়ার কুলার পরিষ্কার করছিল, আমি একটু হেল্প করছিলাম, যদিও আমায় কোনো মেজর হেল্প করছিলাম না, টুকটাক কিছু হেল্প করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এয়ার কুলারটা আসলে 1 মাস আগেই পরিষ্কার করা হয়েছিল, এরপরেও ভিতরে যে কি পরিমাণে ময়লা ধুলাবালি জমে গেছে দেখলেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু ডেলি পানিটা ক্লিন করা হলেও এটাতে ময়লা জমে, পরিমাণ ময়লা জমেছে। আর যেহেতু গরমের দিন, এটাতে ধুলাবালির পরিমাণ অনেক বেড়ে গেছে। ভাগ্নি মিলে এখানে বসে বসে কিছু খুলছিল, আর ওদেরকে আমি একটু হেল্প করার ট্রাই করছিলাম। পার্ট বাই পার্ট এটা খোলা হচ্ছিল আর ভেতরটা দেখা হচ্ছিল। আর এখানে আমার পিচ্চিটা বসে বসে অ্যানালাইসিস করছিল যে আসলে এখানে কি ঘটনা চলছে, কি ঘটছে, ও সবকিছু কিন্তু দেখতেই হবে। মেশিনটা দেখছেন না, এটাতে অনেক বেশি ময়লা জমে গেছিল, যার কারণে এয়ার কুলার দিয়ে রুমটা ঠান্ডা হচ্ছিল না। এয়ার কুলার যখনই আপনারা চালাবেন অন্তত চেষ্টা করবেন যে 6 মাস বা বছরে অন্তত একবার হলেও খুলে একদম পুরো পার্টটা খুলে ক্লিন করার ট্রাই করবেন। আমাদেরটা কিন্তু মোটামুটি সবসময় ক্লিন করা হয়, 2-4 মাস পর পর ক্লিন করা হয়। যেহেতু এয়ার কুলার জিনিসটা বাতাস ছাড়ে, এখানে ভিতরে বাতাসের সাথে সাথে কিন্তু ভিতরে ধুলাবালি জমা অনেক চান্সেস আছে।
মেশিনারি যে জিনিসগুলো আছে, বিশেষ করে এই টাইপের জিনিসগুলো, এগুলো সবসময় বেশিরভাগ ক্লিন করে রাখাটাই উত্তম। তাহলে আপনার যে সাপ্লাইটা আছে, এয়ার সাপ্লাইটা, এটা খুব সহজ হবে। এখানে তার মামা দিয়ে ঘোরানো দেখে সে একটু ঘুরাচ্ছিল, চেষ্টা করছিল যে সে যদি খুলে আমাকে হেল্প করতে পারবে, ওটা অনেক বেশি চেষ্টা করছিল। অ্যান্ড আমরা সবাই হাসাহাসি করছিলাম। আসলে ছোট মানুষ তো, বাচ্চারা যা দেখে ফ্যামিলি থেকে তাই শিখে, এটাই হচ্ছে কথা। সো তাদেরকে এমন কিছু শেখানোর উচিত যেগুলো আমাদের ভবিষ্যতে কাজে লাগে। বাই দ্য ওয়ে, এখানে আমাদের মোটামুটি ভিতরের সবকিছু পার্টগুলো খোলা কমপ্লিট। বাইরের যে লেয়ারগুলো ছিল ওগুলো আমাদের মোটামুটি খোলা শেষ পর্যায়ে। এখন পালা হচ্ছে ক্লিনিং এ। আর এখানে আমার পিচ্চিটা বসে বসে এখানে দুষ্টামি করছিল। যেহেতু ও পানি দেখে অনেক বেশি পাগল হয়ে যায়, সব বাচ্চারা এরকম কিনে জানি না, কিন্তু আমারটা পানি দেখলে হয়েছে ওর মাথা খারাপ হয়ে যাবে, ওই পানিটা নিয়ে ও দুষ্টামি করবে। আর এদিকেই তো আমরা কাজে লেগে পড়েছিলাম। এখন হচ্ছে ওয়াশের পালা। একটু হেল্প করার চেষ্টা করছিলাম, যদিও আমি এখানে আসার পর থেকে আমি ছুটিতে আছি, একদম রিল্যাক্সে আছি, কোনো কাজ কিছু করি না। হয়তো এই জন্যই বাপের বাড়িতে আসার জন্য সব মেয়েরা অনেক বেশি পাগল হয়ে যায়। যাই হোক, চেষ্টা করছিলাম একটু ক্লিন করাতে ট্রাই করার জন্য। সামনে যে পার্টসগুলো আছে এগুলো আপনারা চেষ্টা করবেন এরকম একটা পুরানো ব্রাশ নিয়ে ক্লিন করার জন্য। এটা হালকা প্রেস করলে কিন্তু এটা খুলে আসবে। খুলে আসলে খুব সুন্দর করে আপনারা ক্লিন করে নিন। আমাদেরটাতে বাতাসে খুব কম আসছিল দেখে এখন আমরা ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার পরে যে হেভি বাতাসটা মনে হচ্ছিল যে একদম এসির বাতাস, যদিও এসি আছে তারপরেও যে রুমগুলোতে এসি নেই রুমগুলোতে চেষ্টা করি যে এয়ার কুলারটা ইউজ করতে। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে মেশিনের ভিতরে যে ময়লা জমে গেছে, এটা আমরাও বুঝতে পারিনি যে আসলে একেবারে যদি খুলে ক্লিন করি তাহলে সবচেয়ে বেস্ট ছিল। এখন মেন জিনিসটা শেষ, এখন সামনের পার্টগুলো আমরা খুলে লাগানোর পরে এখন এগুলো ফিট করছিলাম। এটা কিন্তু সম্পূর্ণটা অ্যাডজাস্ট ছিল, একসাথে ছিল। এগুলো খোলার পরে এখন সুন্দর করে আবার যেভাবে ছিল ওভাবে লাগিয়ে দিচ্ছিলাম পার্ট বাই পার্ট। সবাই কাজ করবে আর আমার মেয়ে কাজ করবে না, এটা কি কখনো পসিবল? হাতে হাতে সবকিছুতে টুকিটাকি ভাবে আমাদের সবাইকে হেল্প করছিল। এয়ার কুলারের পার্টস, পাশের পার্টসগুলো, এটা আরেকটা ময়লা নিয়ে কি দুষ্টামি করছে। তো আমরা পার্টস বাই পার্টসগুলো লাগাচ্ছিলাম। লাগালে হয় কি, ধুলাবালি বা এক্সট্রা অতিরিক্ত ময়লা যেগুলো আছে ওগুলো কিন্তু ভিতরের দিকে ঢুকতে পারে না। এগুলো আসলে ফিটিং এর একটা প্রসেস আছে, এখানে কিন্তু খাঁজগুলো আছে, খাঁজে খাঁজে মিলিয়ে লাগাতে হয়। তো আমরা প্রায় লাগানোর শেষের দিকে, কমপ্লিট হয়ে এসেছে আমাদের কাজগুলো। এখন আমাদের এটা জয়েন করার পালা, স্ক্রুগুলো লাগাবো। আর এদিকে আমার পিছিটা যে জয়েন্টগুলো আছে এগুলো হাতে নিয়ে নিয়ে দুষ্টামি করছিল, একবার দেখছিল আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে দেখছিল। আর এখানে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল ওকে আমি স্ক্রুগুলো দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও এটা পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আম্মু আসো আসো আসো, মাম্মা আসো। আসসালামু আলাইকুম। এটা ছিল আমার নানুর বাড়ি যাওয়ার দ্বিতীয় দিনের ভিডিও। সকাল সকাল উঠে গেলাম। আমার মেয়ে আমার আগেও উঠে একবার আমার আন্টিদের সাথে সবার সাথে পুরো বাড়ি ঘুরে এসেছে। এখন আমার পালা, ও আমার সাথে যাবে। আমরা কাজিনরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম। নামনার একটা পুকুর ছিল ওখানে, যেখানে মাছ ফেলে। আর চারপাশে অনেক গাছপালা, কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ, সব রকমের গাছ এখানে রয়েছে। আমার মেয়েটার জন্য আসলে কোনোভাবেই দাঁড়ানোর মতো সুযোগ পাচ্ছিলাম না, ও শুধু হাঁটাহাঁটি করবে। এই যে গ্রামের পরিবেশটা এত সুন্দর লাগছিল, চারপাশে সবুজ। পুকুর পাড়েই বসে অনেকক্ষণ কাটিয়ে দেওয়া যায়, কিন্তু আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম সবাই মিলে, ভাবছিলাম যে হাঁটলে হয়তো অনেক ভালো লাগবে। আর এদিকে আমার পিচ্চিটা আসলে ও কোলেও উঠবে না, ও নিজে নিজে পুরোটা দেখবে হেঁটে হেঁটে। ওর অবস্থা হচ্ছে এরকম। ঘোরাঘুরি শেষে চলে এসেছে আমাদের বাসার সামনে। তো এসেই ও কিন্তু প্রথমে আমগুলো নিয়ে টানাটানি করছিল। ও আসলে চাচ্ছিল যে আমগুলো কিরকম দেখতে, বা ওর কাছে এই জিনিসটা একদম সত্যিই নতুন। আগে এই ধরনের জিনিসগুলো ফেস করেনি বা দেখতে পারেনি, ঘরের মধ্যে একাকি থাকে, এই জন্য এগুলো দেখতে পারেনি। তো এখন ও কাঁঠাল ধরছিল, আম ধরছিল, আসলে যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। মিলে কোনো কিছু করলে তো সেটার মজাই আলাদা। এখানে আমরা আম পাড়ছিলাম একদম গাছ থেকে পাকা। এখানে আমার ভাই এটা নাড়াচ্ছিল। বাই দ্য ওয়ে, ও কিন্তু লুঙ্গি পরা, কেউ ওকে নিয়ে হাসাহাসি করবে না। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম ও এটা নিয়ে অনেক ডেসপারেট ছিল আসলে, যেহেতু লুঙ্গি পরা ছিল ওর কাছে জিনিসটা আনইজি লাগছিল। মাশাআল্লাহ, আমার মেয়েটা এখানে এসে কি পরিমাণ এনজয় করছে যেটা বলার বাইরে।
আমাদের ঘরের পিচ্চিগুলো আসলে এত পরিমাণে এনজয় করছে যেটা বলে বোঝানোর মতো না, কারণ তারা একটা শহরের বন্দি পরিবেশ থেকে গ্রামে এসেছে। আসলে যদি আপনাদের সুযোগ থাকে গ্রামে গিয়ে কিছুটা দিন কাটাবেন, কারণ এটা বাইরের পরিবেশটা বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো। তো আমরা এখন ছাদের দিকে চলে যাচ্ছিলাম, কাঁঠালগুলো পেরে দেয়, এটা একটু উপরে ছিল, আমরা নিচে থেকে দেখছিলাম আর ওকে ভিডিও করছিলাম, ও একটু হাসাহাসি করছিলাম এখানে। মাশাআল্লাহ এখানে এই গাছের কাঁঠালগুলো এত মজা আসলে বলার মতো না। এই যে নিচে ফেলে দিল কাঁঠালটা একটা রশি দিয়ে বেড়ে, আমি একটু ভিউটা নিচ্ছিলাম। আসলে বিকালের টাইম তো জিনিসটা দেখতে অনেক ভালো লাগছিল, চারপাশে গাছপালা, ওয়েদারটাও মাশাআল্লাহ বেশ ছিল, কিন্তু প্রচুর গরম ছিল যদিও ওই কয়েকটা দিন। আসো আসো আসো, ঘরে আম আছে, বাসায় আম আছে, আসো 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 আসো, আম চুরি করতে হবে না তো, আসো 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 না, সুন্দর লাগে না নিচে, আসো এবার ওই দিকেরটা ধরে, আসো মা আসো 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 আসো, আম নিতে হবে না, বাসায় আছে, চলো 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 চলো। দেখো ভাইয়েরা আসতেছে। তুমি কি এগুলো পছন্দ করো? পছন্দ করো এগুলো? গা চুলকাবে তো, গা চুলকাবে। আসো মাম্মা, গা চুলকাবে তোমার, চলো 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 ভিতরে চলো, ভিতরে চলো, আসো 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 মাম্মা, আসো আসো ভিতরে চলো। এই আবার যেও না, এদিকে আসো, আসো আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, এই তো গুড গার্ল। এবার এদিকে এই তো আমার মেয়ে চলে এসেছে মোবাইল নিয়ে হাতে, ও ভিডিও করবে, এই জন্য সবাই আমাকে নিয়ে একটু হাসাহাসি করছিল, কারণ বলছিল যে মার মতো মোবাইল নিয়ে চলে এসেছে ভিডিও করতে। ও কিন্তু আসলে ভিডিওগ্রাফি করতে অনেক অতটুকু বুঝে না, কিন্তু ওর আঙুলগুলো দিয়ে টুকটুক করে ক্যামেরাটা অন করে, আর ক্যামেরা দিয়ে ও কিন্তু ভিডিও করে। তো এই তো আমরা যাওয়ার প্রায় সময় হয়ে এসেছে, আর এই জন্য আরেকটু ঘুরে চলে আসছিলাম, আমি বলে যে আর একটু ঘুরে যাই। সবাই মিলে গিয়েছি, বলছিলাম যে একটু আম পাড়ি। আসলে গাছের আম খাওয়ার যে এত স্বাদ, এটা আসলে আমি আগে এত বেশি রিয়েলাইজ না করলে। আর অন্যদিকে আমার পিচ্চিটা মাটি নিয়ে কাদা নিয়ে খেলা করছিল, ও একটু মগে পানি পেয়েছিল, ওটা নিয়ে একদম পুরো গা ভাসিয়ে দিচ্ছিল। যাই হোক, ও ওর মতো করে এনজয় করছে, এটাই অনেক, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এই তো আমরা রেডি হয়ে গেলাম, এখন বাসায় চলে যাব। তো সবার জন্য আল্লাহ হাফেজ। সবচেয়ে আনএক্সপেক্টেড জিনিস যেটা আমার মেয়ে সব সময় করে, ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করার পরে এভাবেই ছুটি কার নেড়ে নাচবে। আর এই তো এদিকে আমাদের পাখিগুলোকে নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। আসলে ফ্রাইডেতে ওরা চায় যে কোথাও না কোথাও ঘুরতে যেতেছিলাম ঢাকা ইকো পার্কে, যেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমরা এখানে গেটে ওয়েট করছিলাম, আর এদিকে আমার পিচ্চিটার মুখের এক্সপ্রেশন যারা আমাদের ব্লগ দেখেন সবসময় দেখবেন যে আমরা পিচ্চিদেরকে নিয়ে সব সময় চেষ্টা করি তাদেরকে নিয়ে বাইরে যেতে, এনজয় করতে। আমরা ঢোকার সময় ওদেরকে বেলুন কিনে দিয়েছিলাম, বেলুনগুলো নিয়ে ওরা এনজয় করছিল এখানে। আমার সেদিন বাইরে যাওয়ার জন্য খুবই অবসেসড, ও চায় যে ওকে নিয়ে সব সময় আমরা বাইরে যাই, ওকে হাঁটাই, ও খেলুক। পরিমাণ ঝামেলা আজকে যেহেতু ফ্রাইডে, আর আমরা দুপুরের পরে গিয়েছিলাম, এই জন্য অনেক বেশি গরম ছিল, একটু প্রথমে অস্থির করছিল। গরমের মাত্রাটা অনেক বেশি, যেহেতু মানুষের ভিড় অনেক বেশি। তার ছোট পায়ে খালামণির সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও আজকে আর আমাকে মাশাআল্লাহ খুঁজছে না, ও পরিবেশ দেখে খুশি হয়ে গেছে যে নিজে নিজে খেলা করতে কোনোভাবে আসছিল না। অনেকবার ডাকছিলাম, বলছিলাম আমার কাছে ও চারপাশে দেখছিল, যেহেতু অনেক বেশি মানুষ, ও একটু বেশি কনফিউজ ছিল। তারপরেও ও চেষ্টা করছিল যে নিজে নিজে হেঁটে হেঁটে খেলার। আর এদিকে যে বেলুনগুলো ছিল, ওর হাতে বেলুনগুলো নিয়ে দুষ্টুমি করছিল এপাশে ওপাশে। এই তো আমাদের মুগ্ধ চলে এসেছে, মুগ্ধ কিন্তু হাতে একটা বেলুন নিয়ে খেলা করছিল, আর এদিকে দুর্বার আমাকে হাই বলছিল, হাই করছিল। ওকে অনেক কিছু জিজ্ঞেস করলাম। বিশাল এরিয়া কিন্তু ইকো পার্কের, অনেক সুন্দর লাগছিল, চারপাশে অনেক মানুষজন, চারপাশে অনেক গাছগাছালি, আর বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনার আইটেম রয়েছে। হাঁটতে হাঁটতে আমার মেয়ে যে কখন 2 হাতের এতগুলো বেলুন ফুটিয়ে ফেললো খেয়ালই করলাম। ওকে কাছে রাখছিলাম, ও কাছেও আসবে না, দাঁড়িয়ে আছে আর বেলুনের দিকে দেখছে। আসলে এগুলো আসলে কিভাবে ফুটে গেল, ও নিজেও অনেক বেশি কনফিউজ যে আসলে কিভাবে কোথা থেকে কি হলো।
সেদিন ছোটবেলা থেকেই আলহামদুলিল্লাহ ও মানুষজন পছন্দ করে। অনেক বাচ্চারা আছে মানুষ দেখলে ভয় পায় না, ও ওটা না, যদিও কোলে যাবে না কিন্তু ও চায় যে মানুষের মধ্যে থাকুক, পরিবেশ দেখুক, হেঁটে খেলে বেড়ায়, সবাই বসে থাকবে আর মাঝখান দিয়েও হাঁটবে, খেলবে। মাশাআল্লাহ দোনোজন ভাই বোন অনেক এনজয় করছিল, আমার কাছে এটাই খুব ভালো লাগছিল। ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে, খেলছে, আর সেই দিনকে যতবার এদিকে আনি না ও এদিকে আসবে না। এখন যখন নিজের হাতের বেলুনটা ফুটে গেছে তখন মুগ্ধর কাছে চলে গেছে, ও যেন মুগ্ধ থেকে বেলুনগুলো নিতে পারে। তো মুগ্ধ মাশাআল্লাহ ওকে দেবে না, এই জন্য ও আরো দূরে পালাচ্ছিল। ও জানে যে ও যদি বোনের কাছে যায় বোন থেকে নিয়ে ফেলবে, হাফানি না। আসলে দোনোজন একই এইজে, তো এই জন্য দোনোজন এরকমই করে। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে আর পরিবেশটা আসলে অনেক ভালো লাগছিল। আস্তে আস্তে গরমের ভাবটা, ভ্যাপসা গরমটা ওটা কমে আসছিল, এই জন্য আসলে অনেক ভালো লাগছিল। আর এখানে ফুল গাছের সাথে লেখা ছিল যে যদি কেউ ফুল ছিল 500 টাকা জরিমানা নেওয়া হবে। এই জন্য ফুলের কাছে গিয়েও মনে হলো যে না, ফুলটা গাছেই থাক, ভালো লাগবে বেশি। 15 জনকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আফু গিয়েছিল আইসক্রিম নিয়ে আসতে, বলতে বলতে আইসক্রিমও হাজির হয়ে গেছে। আর আমি মনে মনে চিন্তা করছিলাম যে মাশাআল্লাহ আমার শেহরিন এখন আইসক্রিম চেনে না, তার মানে বাঁচা গেল, ও আমার থেকে আইসক্রিম খুঁজবে না, আমি এটা ওর সাথে শেয়ারও করতে হবে না। ছোট মানুষ, ঠান্ডা লাগার সমস্যা আছে। আর এইদিকে মুগ্ধ তো অলরেডি আফু থেকে আফুর আইসক্রিমটা নিয়ে ফেলেছে। আর আমি টেনশনে ছিলাম, আমার মেয়েটা কিন্তু এখানে ফুল নিয়ে টানাটানি করছিল, কিছু কিছু ফুল ঝরে গেছে, ওগুলো টেনে নিচ্ছিল। দেখছিলাম মুগ্ধ কিভাবে আইসক্রিম নিয়ে গেছে। এটা বলতে বলতে আমার শেহরিন আমার থেকে একটা না আইসক্রিমটা নিয়ে দৌড়ে পালাচ্ছিল। আর আমি ওকে বলছিলাম যে আমাকে আইসক্রিমটা দিতে, কিন্তু ও আইসক্রিম দেবে না, এই জন্য ও দৌড়ে আমার থেকে দূরে চলে যাচ্ছিল। এদিকে আসো। আচ্ছা আমাকে দিতে হবে না, এখানে আসো, এখানে আসো। এই যে মামার কাছে আসো, মামার কাছে আসো। আমার কাছ থেকে লুকোতে লুকোতে এখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। তারপরেও ওর কাছে আমি যখন চাচ্ছিল তখন ও আমাকে এই আইসক্রিমটা কিছুতেই দিবে না, এই জন্য বারবার লুকাচ্ছিল। অ্যাটলিস্ট ও কি করেছে এটা নিয়ে যে পরিমাণ দুষ্টুমি করছিল, আর কি বলবো, একবার ময়লা খাচ্ছিল, একবার ময়লা লাগাচ্ছিল, এই অবস্থা হয়ে গেছে। এই তো এখন শেষে বসে পড়েছে। আইসক্রিমটা যখন আমি ফেলে দিয়েছি জুতা খুলে বসে গেছে। বসে গেলে কি হবে, এখন আমরা বসার জন্য স্পেস খুঁজছিলাম। এখানে একটা বড় পরিমাণে বিশাল একটা বট গাছ ছিল, ওই বট গাছের ছায়ায় আমরা একটু বসছি। এ হচ্ছে বুড়িগঙ্গা নদী। আর মানে এই যে এত পরিমাণে ঝামেলা যা বলার বাইরে। আপনাদেরকে সাজেস্ট করবো কখনো শুক্রবারে ঘুরতে যাবেন না প্লিজ এইসব জায়গায়, বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে। এই যে বিশাল বট গাছ, এটা ছায়া দিচ্ছে। আসলে মানুষ সত্যি বলে একটা বট গাছ লাগানো মানে একটা আশ্রয়। আর এদিকে শেহরিন তো আছেই। আর এখানে যে খাবারগুলো নিয়েছিলাম, চটপটি, ফুচকা, যদি আমাকে ফ্রিতেও দেয় না, এগুলো নেক্সট টাইম আমি আর কখনো খাবো না, কারণ এগুলো টেস্ট একদমই ভালো না। আর এই তো আমাদের পিচ্চিগুলো এখানে রীতিমতো পানি নিয়ে টানাটানি করছিল। একটু পানি টেবিলে পড়েছে, এই জন্য দুজন কান্নাকাটি। বললাম না, ওরা যে যার কাছে যেটা দেখে দুজন একে একজনের সাথে একজনের মারামারি লেগেই গেছে। একদম শেষের দিকে এখন সন্ধ্যা হয়ে এসেছে, নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। ড্রাগনের কাছে চলে এসেছি, এখন এটাতে উঠার পালা। আমি উঠিনি কারণ শেহরিন অনেক ভয় পাবে, এই জন্য আমি নিচে থেকে ক্যাপচার করছিলাম। আর দুর্বার উঠেছে ওখানে। এই পাশে হচ্ছে আরো বিভিন্ন খেলার জিনিস। আমার মেয়ে অলরেডি জুতা খুলে হাঁটা শুরু করেছে। আসলে ও তিরিং বিরিং করে হাঁটাটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। ও যেহেতু নতুন হাঁটা শিখছে, ও একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ওর কাজই হচ্ছে এটা। এখন নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্বারকে ডাকছিল, দুর্বার কোথায়। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসার পরে এই হলো অবস্থা। এখন সে সোফার উপরে বসে কাম ডাউন করছে। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।